বাচ্চারা কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। সবাই একটু সবার আত্মীয় স্বজনকে মেনশন করে দে, দ্রুত যেন ক্লাসে চলে আসে। আজকে আমরা খুব দুর্দান্ত একটা টপিক পড়বো, খুব দুর্দান্ত একটা চ্যাপ্টার শুরু করব আমরা। যেই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট লাইফের সব থেকে স্বস্তির চ্যাপ্টার, সব থেকে আরামদায়ক চ্যাপ্টার, যেখানে পরিশ্রম সব থেকে কম কিন্তু আউটপুট সব থেকে বেশি, ফলাফল সব থেকে বেশি। ওকে, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি তোরা ভালো আছিস। তো আমার কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা একটু বল, আর সবকিছু নেট কানেকশন সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু বল দ্রুত। ওকে, সবকিছু ঠিকঠাক আছে, সবকিছু ক্লিয়ার। ওকে ফাইন। আচ্ছা, কেন আমরা বললাম যে আজকে অস্থির একটা জিনিস পড়বো, জোস একটা জিনিস পড়বো, এটার মেইন কারণটা কি? এটার মেইন কারণটা হচ্ছে, দেখ আমরা এই যে এতদিন যে কটা চ্যাপ্টার পড়ছি, আমরা এতদিন মোটামুটি গুণগত রসায়ন, তারপরে হচ্ছে মৌলে পর্যাবৃত্ত ধর্ম, রাসায়নিক পরিবর্তন, কয়টা করে ক্লাস করছি বলতো? 20টা 25টা 30টা করে ক্লাস করছি এক একটা চ্যাপ্টারের জন্য, তাই তো? এবার ওখান থেকে কত নাম্বার অ্যান্সার করবি? কত নাম্বার অ্যান্সার করবি? এই যে কত নাম্বার অ্যান্সার করার জন্য 20টা 25টা ক্লাস আমাদের করা লাগছে, কত নাম্বার অ্যান্সার করার জন্য? মোটামুটি ধর 2 সেট অ্যান্সার করবো আমরা, তাই না? 2 সেট অ্যান্সার করবো এক একটা চ্যাপ্টার থেকে, সাপোজ ধর। তো 2 সেটের জন্য, একটা চ্যাপ্টার থেকে 2 সেট শিওর করার জন্য তুই কি করলি? তুই 20টা 25টা ক্লাস করলি। আর এই যে একটা চ্যাপ্টার কর্মমুখী রসায়ন, এখান থেকে যদি 2023 সাল বিবেচনা করিস, 2023 সালে ভাইয়ের যে ইউটিউবে 1 ঘন্টার ভিডিওটা আছে, জাস্ট 1 ঘন্টার যে ভিডিওটা আছে ইউটিউবে, ওই ভিডিও দেখে অনেকে কিছু বোর্ডে, কোন বোর্ডটা আমার খেয়াল নাই, কোন বোর্ডে মানে 10 নম্বর তো শিওর, কোন কোন বোর্ডে 15 নম্বর পর্যন্ত কমন পড়ছে জাস্ট আমার 1 ঘন্টার একটা ক্লাসে। ঠিক আছে? সো এইটা এমন একটা চ্যাপ্টার, এখানে আমি দুইটা ক্লাস নিব, আজকে একটা আগামীকালকে একটা, ইনশাল্লাহ এই দুইটা ক্লাসে তোর একটা সেট আমি কমন পড়াই দেব, এবং আরো কিছু এক্সট্রা ক খ এর জন্য কিছু কোশ্চেন বা এমসিকিউ, মোটামুটি অনেক কিছু কমন পড়বে। তাহলে সব থেকে ইফেক্টিভ ক্লাস হচ্ছে এই চ্যাপ্টারটা, কর্মমুখী চ্যাপ্টারটা। ঠিক আছে? তো আমরা আজকে একটা ক্লাস নিব, আজকের ক্লাস খুব বেশি বড় না, কালকে একটু বড় সড়ো ক্লাস নিব। কালকে সবাই ধৈর্য সহকারে আসবি, কারণ কালকে ক্লাস নেওয়ার পরে আবার কোশ্চেন টোশ্চেন সলভ করে দেখায় দিব, মানে দেখবি যে আমি পড়ানোর পর সবই তোরা পারিস, জাস্ট আমি কোশ্চেন দেখাবো যে এই কোশ্চেন তোরা অলরেডি পারিস। ঠিক আছে? ওকে, তাহলে আমরা হ্যাঁ, এই যে
ফ্রি ক্লাস মোটামুটি সবাই করে ফেলছিস, তাই না? ওই ফ্রি ক্লাস সবাই করে ফেলছিস। ওকে, তারপরও এই স্লাইডটা থাকবে অনেক গোছানো সুন্দর। এই স্লাইডে যেগুলো আছে এটা তো পড়বি, এর বাইরে এক্সট্রা কি পড়তে হবে আমি স্লাইডে লিখে দিব। তার মানে পরীক্ষার আগে এই স্লাইডগুলো রিভিশন দিলে তুই বুঝে যাবি যে এই চ্যাপ্টারের জন্য তোর কি করতে হবে। জাস্ট ইফেক্টিভ 2টা ক্লাস এবং 100% মার্কস ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা স্টার্ট করি। শুরুতে দেখ, এই চ্যাপ্টারের 2টা ভাগ। কয়টা ভাগ? এই চ্যাপ্টার হচ্ছে 2টা ভাগ। 2টা ভাগ কি কি? এই চ্যাপ্টারের 2টা ভাগ, একটা হচ্ছে প্রিজারভেটিভ বা খাদ্য সংরক্ষণ আমরা যেটা করি এইটা, আরেকটা হচ্ছে সম্পূর্ণ মানে প্রিজারভেটিভ একটা জাত যেটাকে বলি আমরা কি বলে ভিনেগার। হ্যাঁ, তাহলে এখানে দুইটা ভাগে আমরা পড়বো। আজকে আমরা পড়বো হচ্ছে প্রিজারভেটিভস, যেই ধরনের প্রিজারভেটিভস দুনিয়ায় আছে যেগুলা মানুষ ব্যবহার করে, সেটা কৃত্রিম হোক প্রাকৃতিক হোক যেই টাইপেরই হোক, সেগুলা নিয়ে আমরা টুকিটাকি আলোচনা করব। আজকের ক্লাস থেকে বেশিরভাগ ক খ বা এমসিকিউ আসবে। আই রিপিট, আজকের ক্লাস থেকে বেশিরভাগ কি আসবে? ক খ বা এমসিকিউ। আবার গ ঘ এরও প্রশ্ন আছে, সেটা আমি লিখে দিব, যে এটা থেকে গ ঘ আসে এটা রিডিং পড়তে হবে। ঠিক আছে? আর আগামীকালকের যে ক্লাসটা অর্থাৎ ভিনেগার, ওই ভিনেগার হচ্ছে সম্পূর্ণ রিটেন সকল রিটেন প্রশ্ন ওখান থেকে। বাট এই ক্লাস থেকেও রিটেন আসছে গতবার, সেটাও আমি দেখাবো, আবার কোনটা আসতে পারে সেটাও দেখাবো। জাস্ট ধৈর্য ধরে বসে থাকবি সবাই। ক্লিয়ার? ওকে, দেখ লিখলো কে? আচ্ছা, লিখছি আমি নিজেই। এটা শুট দেওয়ার জন্য লিখছি, যাতে করে তোদেরকে পড়ানোর জন্য অনেকগুলা ক্লাস না নিতে না হয়। অনেকগুলা ক্লাস নিলে তোদের কনফিডেন্স নষ্ট হয়ে যাবে। তো এই জিনিসটা দেখ, আর আগামীকালকে ক্লাসে আবার লিখা পাবি না, কারণ ওইটা ভিনেগারটা সুন্দরভাবে সাজাবো ইনশাল্লাহ। ওকে, দেখ খেয়াল কর। প্রথম কথা হয় যে খাদ্য নষ্ট হওয়ার কারণটা কি? খাদ্য নষ্ট হওয়ার কারণ হচ্ছে 3টা। কি কি? একটা হচ্ছে এই যে জীবাণু দ্বারা পচন। কি দ্বারা পচন? জীবাণু। এরপরে 2 নাম্বারটা বলছে এনজাইমের প্রভাবে অক্সিজেন দ্বারা জারণ বা বিযোজন। খেয়াল করিস, হ্যাঁ খেয়াল কর। তো প্রথমটা কি বললাম আমরা? জীবাণু দ্বারা পচন। ওকে, পরেরটা হচ্ছে এনজাইমের প্রভাবে অক্সিজেন দ্বারা জারণ বা হচ্ছে বিযোজন। তাহলে পচনের কারণ কয়টা পেলাম? 2টা। একটা কি? জীবাণু দ্বারা, আর একটা হচ্ছে জারণ বা বিযোজন অক্সিজেনের উপস্থিতিতে। এরপরে 3 নাম্বার বলছে যে ধাতব আয়নের প্রভাবে তৈল ও চর্বি জাতীয় খাবারের পচন। তার মানে 3 নাম্বারটা কি? এই ধাতব আয়ন দ্বারা পচন। কোন আয়ন দ্বারা? ধাতব আয়ন দ্বারা। এখন ধাতব আয়ন কি কি পচায় ভাই? ধাতব আয়ন পচায় হচ্ছে তেল এবং চর্বি জাতীয় খাবার। ঠিক আছে? তাহলে এখন এবার কমন সেন্স। সাউন্ড কম লাগে? হ্যাঁ, তাহলে দেখ ফোনে সাউন্ড বাড়ায় না। তাহলে এবার কমন সেন্স, তোরা বল যে তুই দেখলি তোর এখানে 3 ধরনের বাধা আছে। কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে জীবাণু, যে তোর খাবারটাকে পচিয়ে দিতে পারে। আরেকটা হচ্ছে এনজাইমের প্রভাবে জারণ বা বিযোজন, এইটা আরেকটা প্রভাব প্রসেস। আরেকটা হচ্ছে ধাতব আয়ন। তাহলে এই 3 ধরনের মাধ্যমে তোর খাদ্যবস্তুকে পচায় দিতে পারে। ঠিক আছে? তো এখন আমাদের কথা হচ্ছে, তুই যদি এবার প্রিজারভেটিভ অ্যাপ্লাই করিস, অর্থাৎ কি বলে এটাকে, যেটা দিয়ে তুই হচ্ছে খাদ্যকে সংরক্ষণ করবি, সেই প্রিজারভেটিভ তুই অ্যাপ্লাই করবি সাপোজ, তো কয় ধরনের প্রিজারভেটিভ তুই অ্যাপ্লাই করবি? যে কোনো শুধু ভিনেগার, নাকি তুই আগে পড়বি যে এইখানে কোন কোন উপায়ে খাদ্য নষ্ট হয়, সেই উপায়ে আমরা কি করব? প্রিজারভেটিভ ইউজ করব। তাহলে 3 ধরনের মাধ্যমে যদি খাদ্য আমার নষ্ট হয়, তাহলে প্রিজারভেটিভ কয় ধরনের ইউজ করবি? বল বল, আমি দেখি কয় ধরনের প্রিজারভেটিভ ইউজ করবি। কয় ধরনের প্রিজারভেটিভ ব্যবহার করবি? তিন ধরনের। হ্যাঁ, 3 ধরনের। এই তো তোদের কমেন্ট করতে এত টাইম লাগে বাবারে বাবা। চ্যাটিং এ খুব দুর্বল তোরা, বোঝা যাচ্ছে, নাকি নেট দুর্বল কে জানে। 3 ধরনের। সুন্দর। তার মানে একটা জিনিস আমাদের মাথায় সেট হয়ে গেছে, যে আমরা যখন প্রিজারভেটিভ ডিটেইলসে পড়বো আমাদের মাথায় থাকবে যে অ্যাটলিস্ট 3 ধরনের প্রিজারভেটিভ নিয়ে আমরা পড়াশোনা করব, যেই 3 ধরনের প্রসেসে আমাদের খাদ্যবস্তু পচে। ঠিক আছে? এখন এবার আয়
যে এখন আমরা বুঝলাম যে জীবাণু দ্বারা পচা হয়, জারণ বিজারণ অক্সিজেনের উপস্থিতিতে, আর ধাতব আয়ন দিয়ে তেল ও চর্বি জাতীয় খাবার। এগুলো কিন্তু এমসিকিউ তে আসে যে তেল চর্বি জাতীয় খাবার পচায় কে? কে পচায়? ধাতব আয়ন। ঠিক আছে, এটা কিন্তু একটা এমসিকিউ, সেগুলো মাথায় রাখতে হবে। এখন আয় জীবাণু কয় ধরনের, কি কি জীবাণু? জীবাণু অনেক আছে, বাট মোস্ট কমন যে জিনিসগুলা সেটা হচ্ছে এই যে ধর ইস্ট, তারপরে মোল্ডস এবং ব্যাকটেরিয়া। এই যে এই জিনিসগুলো, এগুলো হচ্ছে মোস্ট কমন। ঠিক আছে, ইস্ট, মোল্ড, ব্যাকটেরিয়া। ইস্ট, মোল্ড, ব্যাকটেরিয়া। ঠিক আছে, ইস্ট, মোল্ড, ব্যাকটেরিয়া। ওকে, ঠিক আছে। এখন আয় বাচ্চারা, এখানে ছোট্ট একটা ইনফরমেশন আমরা জেনে রাখবো যে এই যে খাবারগুলো মানে পচন হয়, হ্যাঁ, এই পচন হওয়ার জন্য তো একটা উৎকৃষ্ট পরিবেশ লাগে। তুই মনে কর ফ্রিজের মধ্যে আমরা খাবার রাখি, সাপোজ ধর এখন যে গরমটা, এই গরমে তুই একটা তরকারি রান্না করলি, একটা ভেজিটেবল রান্না করলি বা মাংস রান্না করলি, হোয়াট এভার ইট ইজ, তুই গরমে বাইরে রাখলে সকালে উঠে দেখবি পচে গেছে। বা ভাতের কথাই চিন্তা কর, ভাত তুই মনে কর এখন যেই গরম, সকালে রান্নলে দুপুরে দেখবি যেটা পানি 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 হয়ে গেছে, বিকালের মধ্যে এটা পচে গেছে। কিন্তু এই সেম জিনিসটা যদি তুই ফ্রিজে রাখিস, তাহলে দেখা গেছে বেশ কয়েকদিন থাকলেও পচে না, তাই না? তাহলে এই যে পচনটা ধরার জন্য একটা নির্দিষ্ট পরিবেশ দরকার হয় না? হ্যাঁ, যেই পরিবেশে আমার এই ব্যাকটেরিয়া, ইস্ট, মোল্ড, অক্সিজেনের জারণ বিজারণ, ধাতব আয়ন সব একদম একসাথে এসে ঝাঁপিয়ে পড়ে আমাদের খাদ্যবস্তুকে নষ্ট করে দিতে পারে, রাইট? তাহলে এই পরিবেশটা কোনটা? তো এই যে কিচ্ছা কাহিনীগুলা, এগুলা খুব ইজিলি ঘটে যদি যদি খাদ্যে পানি উপস্থিত থাকে। পানি উপস্থিত থাকে এবং এবং তাপমাত্রা তাপমাত্রা 30 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস হয়। তাপমাত্রা 30 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস হয়। এগুলো এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, মনে থাকবে? হ্যাঁ, ওকে। তাহলে তাহলে আমরা কি শিখলাম? যে খাদ্যবস্তু এই 3 ভাবে পচে এবং সেখানে কোন কোন জীবাণু এগুলা মুখ্য ভূমিকা পালন করে সেটা আমরা শিখলাম। এরপর আমরা দেখলাম যে খাদ্যবস্তু উপস্থিত থাকে, মানে খাদ্যে পানি উপস্থিত থাকলে এবং তাপমাত্রা 30 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস হলে এই পচনটা খুব ইজিলি হয়, খুব সহজভাবে ঘটে। ঠিক আছে, ওকে। তাহলে হোপফুলি আমরা বুঝতে পারছি। যাব আমরা পরের পেজে। এবার হচ্ছে সেই প্রিজারভেটিভ, যে প্রিজারভেটিভ নিয়ে এত কিচ্ছা কাহিনী। আমরা বলছিলাম যে কয় ধরনের প্রিজারভেটিভ আমরা ব্যবহার করব। ঠিক আছে, তো খেয়াল করে দেখ। প্রথমে আসি যে প্রিজারভেটিভ জিনিসটা কি। তো দেখ, খেয়াল কর, আমি আগেই লিখে রাখছি তোদের জন্য, যে রাসায়নিক পদার্থ যা অল্প পরিমাণে খাবারের সাথে মিশে ফাঙ্গাস, এই যে ফাঙ্গাস, ব্যাকটেরিয়া বা এনজাইমেটিক জারণ থেকে খাবারকে রক্ষা করে। তারা কারা? তারাই হচ্ছে প্রিজারভেটিভস। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখ। তো কি বললাম? যে রাসায়নিক পদার্থ যা অল্প পরিমাণে খাবারের সাথে মিশে ফাঙ্গাস, ব্যাকটেরিয়া বা এনজাইমেটিক জারণ থেকে খাবারকে রক্ষা করে, তাদেরকে বলা হয় কি? তাদেরকে বলা হয় প্রিজারভেটিভ। তাদেরকে বলা হয় প্রিজারভেটিভ। ঠিক আছে, এই অধ্যায় শর্ট পড়াবেন নাকি ফুল? এই অধ্যায় শর্ট পড়বো, যদি কারো ফুল পড়তে ইচ্ছে হয় তাহলে রেকর্ডেড ক্লাস আছে, দিয়ে দিব, বাট আমি পার্সোনালি সাজেস্ট করব না। এই মানে এই অধ্যায়টা ফুল পড়ার দরকার নেই, হুদাই টাইম ওয়েস্ট। আচ্ছা, ক্লিয়ার? ওকে ভাই, লেখা বুঝতেছি না কোনটা, যেটা আগের লেখা নাকি যেটা লিখতেছি? যদি আগের লেখা না বুঝি সমস্যা নেই, পিডিএফ তো দিয়েই দিচ্ছি, তারা নাই। এখন আয় প্রিজারভেটিভ। এই যে প্রিজারভেটিভ আমরা দিব, এই প্রিজারভেটিভ কত প্রকার? তো এই প্রিজারভেটিভস হচ্ছে মেইনলি 2 প্রকার। প্রিজারভেটিভস কয় প্রকার? প্রিজারভেটিভস 2 প্রকার। কি কি? প্রিজারভেটিভস 2 প্রকার। 2 প্রকার কি কি ভাইয়া? একটা হচ্ছে প্রাকৃতিক বা ন্যাচারাল, 2 নম্বর হচ্ছে কৃত্রিম বা রাসায়নিক।
রাসায়নিক। তাহলে মেইনলি প্রিজারভেটিভের কথা জিজ্ঞেস করে, প্রধানত প্রিজারভেটিভ কত প্রকার? 2 প্রকার। প্রধানত প্রিজারভেটিভ 2 প্রকার। কি কি? একটা প্রাকৃতিক আর একটা হচ্ছে কৃত্রিম বা রাসায়নিক। ঠিক আছে? এরপরে অন্যান্য, দেখ এখানে আরেকটা টার্ম আছে অন্যান্য। প্রথমটা কি পড়ছি? প্রধানত। তাহলে প্রধানত 2 প্রকার, একটা প্রাকৃতিক আর একটা কৃত্রিম বা রাসায়নিক। আর হচ্ছে কি? অন্যান্য। অন্যান্যতে আর কি আছে? অন্যান্যতে আরো টুকিটাকি কিছু জিনিস আছে যেগুলা মনে রাখা বেটার, মনে রাখা উচিত। সেইগুলা কি কি? অন্যান্য একটা হচ্ছে ধর কমন জিনিস যেগুলো আমরা নিত্য ইউজ করি, সেটা হচ্ছে ধর নিম্ন তাপমাত্রায় সংরক্ষণ। নিম্ন তাপমাত্রায় সংরক্ষণ, এটার একটা উদাহরণ দে তো। নিম্ন তাপমাত্রায় সংরক্ষণ, এটা একটা উদাহরণ দে, দেখি কতটুকু বুঝোস, আসলে কি বাস্তব জীবনে জ্ঞান আছে কিনা তোদের। নিম্ন তাপমাত্রায় সংরক্ষণ, এটার একটা বাস্তব উদাহরণ দে। দে, আমি পড়তেছি, তোরা দে। নিম্ন তাপমাত্রায় সংরক্ষণ, আর একটা ধর লিখলাম আমি শুষ্ককরণ। শুষ্ককরণ দুইটারই একটা একটা উদাহরণ দিবি। ইয়েস, নিম্ন তাপমাত্রা হচ্ছে ফ্রিজিং করি আমরা, তাই না? এই যে ফ্রিজে যেসব জিনিসপত্র রাখি ওইটাই কি নিম্ন তাপমাত্রায় সংরক্ষণ। আর শুষ্ককরণ কোনটা? শুষ্ককরণ হচ্ছে যে শুটকি আছে না, শুটকি তো চিনিস, শুটকি খাস? বলাবান শুটকি পছন্দ করিস কে কে? এই শুটকিকে কি করে? শুটকিরে রোদে শুকায় এটা সংরক্ষণ করে। ঠিক আছে? তাহলে এই নিম্ন তাপমাত্রা সংরক্ষণ করা যায়, সেটা ফ্রিজিং করি আমরা, এটা সবাই জানি। বরফ দিয়ে এই বিশেষ করে মাছের উপর, মাছ মাংস এগুলোর উপর টর্চার করা হয়। আর হচ্ছে শুষ্ককরণ হচ্ছে যে শুটকি টাইপের যত জিনিসপত্র আছে শুকায়া সংরক্ষণ করা হয়। ঠিক আছে? ওকে। জুনায়েদ সৌরভ লাগছে শুটকি, ওরে বড় লোকস রে, শুটকি পছন্দ করে না। আরে কি রে, কেউই যে শুটকি পছন্দ করে না। স্বপ্নীল সরকার বলছে শুটকি প্রিয়। মানে আমি খুব একটা পছন্দ করি তা না, বাট খাইতে পারি, সমস্যা হয় না আমার। কিন্তু এইখানে মানুষজনের কমেন্ট দেখা নিজের রোহিঙ্গা মনে হইতাছে। সব বড় লোক পোলাপান পড়াই আমি। ওকে, ঠিক আছে। দেখ, তাহলে এতটুকু আমরা বুঝছি। আমরা যাই পরের পেজে। এই যে পরের পেজে আসি আমরা, প্রাকৃতিক প্রিজারভেটিভ। আমরা প্রিজারভেটিভ কয় প্রকার পড়ে আসছি? মেইনলি প্রধানত 2 প্রকার, প্রাকৃতিক আর কৃত্রিম। হ্যাঁ, এখন আমরা একটা একটা করে যাব যে প্রাকৃতিক প্রিজারভেটিভ কি, কৃত্রিম প্রিজারভেটিভ কি, এইগুলা। ঠিক আছে? তো দেখ, প্রাকৃতিক প্রিজারভেটিভ যেটা নেচারে মনে কর আমরা দৈনন্দিন জীবনে একদম সিম্পলি যে জিনিসগুলো আমরা ব্যবহার করি, হ্যাঁ, যেটা একদম প্রস্তুত অবস্থায় পাওয়া যায়, হ্যাঁ, কোনো এক্সট্রা কেমিক্যাল ইউজ করা লাগে না, কিছু না, এই টাইপের জিনিস। তো সেটা কি? সেটা হলো খাদ্য লবণ দিয়ে আমরা কি সংরক্ষণ করি বলতো? একটা উদাহরণ দে যে খাদ্য লবণ দিয়ে কি সংরক্ষণ করিস, এরকম একটা উদাহরণ দে। একটা হিন্টস দেই আমি, এটা চাঁদপুরের সাথে রিলেটেড, আমার বাড়ির সাথে রিলেটেড। বল, লবণ দিয়ে একটা খাদ্যের নাম বল যেটা তুই সংরক্ষণ করিস। হ্যাঁ, কি নোনা ইলিশ না লোনা ইলিশ, কি এটা, এটাকে কি বলে? লোনা ইলিশ না নোনা ইলিশ আমি জানি না, লোনা নাকি নোনা জানি না আমি, ইলিশ এটা জানি। এইটা ওই যে লবণ দিয়ে যে ইলিশ মাছটাকে সংরক্ষণ করে, এই জিনিসটা। ঠিক আছে? এরপর আয় সরিষার তেল। সরিষার তেল কিসের মধ্যে ব্যবহার করা হয় বল? সরিষার তেল কিসে ব্যবহার করা হয়? লবঙ্গ, লোনা, নোনা, ওকে ফাইন। সরিষার তেল কিসে ইউজ করি? যা আচার বা হচ্ছে শাকসবজিতে ব্যবহার করা হয়, আচারে ব্যবহার করা হয়, ইত্যাদি বিভিন্ন জিনিসে ব্যবহার করা হয়। ঠিক আছে? এরপরে আয় চিনি। চিনি তো মোটামুটি এই চিনিতেও আচার,
তারপরে এই টাইপের কিছু জিনিসপত্র চিনি দিয়ে যখন আচার তৈরি করে, এই আচার তৈরি করে সংরক্ষণ করার যে প্রসেসটা, এটাকে বলা হয় পিকলিং। এটা কি বলা হয়? পিকলিং। এই টার্মটা মনে রাখবো আমরা, ঠিক আছে? এরপর হচ্ছে ভিনেগার। ভিনেগার নিয়ে তো আমরা দুনিয়ার পড়াশোনা করব, তাই ভিনেগার নিয়ে এখানে আর কথা বলার তেমন কিছু নাই। এবার ডিয়ার স্যার, প্রিয় স্যার, সবাই একটু খাতা কলম রাখেন, আমার দিকে তাকান। সবাই খাতা কলম রাখেন, রাখছেন? খাতা কলম রাখছেন? এবার আমার দিকে তাকান, একটু মনোযোগ দিয়ে শুনেন। এই যে এইখানে এই যে চিনি, চিনি দিয়ে আমরা কি করি? আচার বানাই, এটাকে পিকলিং বলা হয়। চিনি দিয়ে আমরা খাদ্য সংরক্ষণ করতে পারি, চিনি দিয়ে আমরা এই বোতলের মধ্যে এটা করি ওইটা করি। এই যে কথাবার্তাগুলা, এখানে ধর বড় জোর মানে এখানে চিন্তা ভাবনা করলে কেমিস্ট্রির কথা 2 লাইন 3 লাইন, কিন্তু ধর কোন কোন বোর্ডে এখান থেকে এই যে এগুলা থেকে 3 মার্কের কোশ্চেন আসে। কত মার্কের কোশ্চেন আসে? 3 মার্কস। 3 মার্কস। 3 মার্কসের কোশ্চেন কি আসে? 3 মার্কসের কোশ্চেন আসে একটা কোশ্চেন, ধর বললো খাদ্য সংরক্ষণে চিনির ভূমিকা কি? কি প্রশ্নটা? কি প্রশ্নটা হচ্ছে এরকম, খাদ্য সংরক্ষণে চিনির ভূমিকা ব্যাখ্যা করো। এখন এটার ব্যাখ্যা কি দিবি বল? ভাইয়া ফাঙ্গাসটা কি? মাইক্রো অর্গানিজম। এই যে পইরা আসছ না, এই যে ভাইরাস, ব্যাকটেরিয়া পইরা আসছ না প্রথম এসে? কই? এই যে এটা, এই যে জীবাণু, ইস্ট, মোল্ডস, ব্যাকটেরিয়া। বায়োলজি পড়ছ না? বায়োলজিতে ফাঙ্গাস কারে কয়? এই প্রশ্নটা হৃদয়ের ক্লাসে করবি, ঠিক আছে? হৃদয়ের আব্রাদ্রে সাজ্জাদরে জিজ্ঞেস করবে যে ফাঙ্গাস কি। আচ্ছা বল, কি বলবি? ভাইয়া অনেক নেট প্রবলেম। আমার নেট প্রবলেম হইতেছে নাকি তোদের? খাদ্য সংরক্ষণ করতে চিনির গুরুত্ব অপরিসীম। শয়তানের হাড্ডি এগুলো। দাঁড়া আমি জিজ্ঞেস করি নেট ঠিক আছে কিনা। কারণ আমাদের নেট কি ঠিক আছে? আচ্ছা, আমাদের নেট ঠিক আছে। তোরা যারা বলতেছিস তোদের নেট চেক কর। ওকে, যাই পরে। তাহলে এখন যেটা বলতেছিলাম যে এখানে তাহলে আমরা কি লিখবো? এইখানে বেসিক্যালি এই জায়গাটাতে তোদের হচ্ছে যেই মনের মিতালি মিশিয়ে, হ্যাঁ, কিছু তোদের তোদের ব্যক্তিগত কিছু সায়েন্স অ্যাপ্লাই করতে হবে। যে উদ্দীপকের গুরুত্ব দিতে হবে, হ্যান দিতে হবে, ত্যান দিতে হবে। তারপরে লিখতে হবে যে ডিয়ার স্যার, প্রিয় স্যার, চিনি দিয়ে আমরা এইভাবে করি। চিনি 70% বা 80% চিনির যে সলিউশনটা আছে, দ্রবণটা আছে, এটা জীবাণুর জন্য বিষ। এর মধ্যে যদি জীবাণু থাকে, জীবাণু মরে যায়, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জীবাণুর আত্মার মাগফিরাত করি, আমরা এইভাবে খাদ্য সংরক্ষণ করতে পারি। এই যে কথাবার্তাগুলা, এই কথাবার্তা এখানে তো আর আহামরি কোনো কেমিস্ট্রি নাই, বুঝার মতো কেমিস্ট্রি নাই। তো এই জায়গাগুলোতে আমরা কি করব ভাইয়া? এই জায়গাগুলোতে আপনাদের দায়িত্ব হচ্ছে যে বই থেকে এগুলো একটু রিডিং পড়বেন, বই থেকে রিডিং, বাকিটা নিজের মতো বানায় বুনিয়ে দিবে। এটা 3 মার্কের কোশ্চেনে আসে, 3 মার্কের। কিন্তু বইয়ে যা লেখা আছে তা লিখলেও 1 পেজ হবে না, বাট স্টিল বইয়ে যে কথাগুলো লেখা আছে এই কথাগুলো একটু রিডিং পড়তে হবে, রিডিং পরে অ্যান্সার দিতে হবে। তো উপরে একটা সুন্দর প্যারা লিখবি যে চিনি খুব চিনি, মানে প্রথমে এটা লেখাটা শুরু করবি কেমনে? ধর একটা পৃষ্ঠা তো লিখতে হবে 3 মার্কের জন্য। তো প্রথমে যখন বলবো যে খাদ্য সংরক্ষণে চিনির ভূমিকা ব্যাখ্যা করো, তুই শুরু করবি খাদ্য সংরক্ষণে প্রিজারভেটিভ থেকে, যে আমরা জানি খাদ্য সংরক্ষণের জন্য প্রিজারভেটিভ ব্যবহার করা হয়। অথবা তুই শুরু করবি কোথা থেকে? তুই শুরু করবি এই যে এখান থেকে, যে খাদ্য কেন পচে, খাদ্য কেন পচে, ঠিক আছে? যে এই কারণে, যে আমরা জানি খাদ্য এসব কারণে পচে যায়। তো এই খাদ্য যাতে না পচে, খাদ্যকে সংরক্ষণ করার জন্য প্রিজারভেটিভ, অনেক ধরনের প্রিজারভেটিভ ব্যবহার করি। তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে কি? চিনি। মানে অন্যতম প্রধান প্রিজারভেটিভ হচ্ছে চিনি। এরপরে ডিয়ার স্যার, প্রিয় স্যার, আমরা জানি কি? আমরা জানি চিনি হচ্ছে একটা প্রাকৃতিক প্রিজারভেটিভ। চিনি কোন টাইপের? প্রাকৃতিক। ঠিক আছে, এক প্যারা গেল। এইবার তুই দ্বিতীয় পারা এসে মেইন কথাগুলো লিখবি যে চিনি
আমরা চিনি ওই যে আচারে পিকলিং এসবে আমরা চিনি ব্যবহার করি। চিনির যে 60%, 70%, 80% দ্রবণ আছে, এটা হচ্ছে জীবাণুর জন্য বিষ। জীবাণু থাকলে এই দ্রবণে বাঁচতে পারে না, মরে যায়, এখানে অক্সিজেনের ঘাটতি থাকে, হ্যান থাকে, তেন থাকে। এই বইয়ে যে কথাগুলো আছে এগুলো একটু রিডিং করবি, রিডিং করে সুন্দর মতো নিজের মতো লিখে দিবি। ক্লিয়ার? এরপরে লাস্টে আরেকটা প্যারা দিয়ে লিখবি যে উপরোক্ত আলোচনা থেকে আমরা বুঝতে পারি, ডিয়ার স্যার আপনার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম যে কিভাবে চিনি আমাদেরকে খাদ্য সংরক্ষণে সহায়তা করে। ব্যাস, ঠিক আছে। তো এই জায়গাটা তো তোদের অনেকের ঘাটতি আছে, তোরা জিনিসটা জানিস কিন্তু সুন্দরভাবে লিখতে পারিস না, যার কারণে নাম্বার পাস না। তো আমি যেভাবে বলে দিছি এইভাবে লিখবি, তাহলে ইনশাল্লাহ ফুল মার্কস পাবি। ঠিক আছে? ক্লিয়ার কিনা সবাই বল, সবাই বুঝছস কিনা? ভাইয়া এগুলো আমাদের উপর ছেড়ে দেন, 3-4 পৃষ্ঠা এমনিতে লিখতে পারবো। ওই 3-4 পৃষ্ঠা তো তুই তোর ইতিহাস পাতিহাস লিখবি, স্যার নাম্বারও দিবে 3-4টে বড় বড় গোল্লা দিয়ে দিবে একদম। অত কেমিস্ট্রিতে অত ইতিহাস পাতিহাস লেখার জায়গা না। আমি যা যা বলছি সব কিন্তু কেমিস্ট্রির কথা বলছি, আমি কিন্তু বলি নাই যে আই লাভ চিনি, চিনি আমি খুব ভালোবাসি, চায়ে চিনি আমি বেশি দেই, শরবতে চিনি আমি বেশি দেই, হ্যাঁ চিনি আমি পিঁপড়ার মতো চিনি দেখলেই ঝাঁপিয়ে পড়ি, আমি কিন্তু এসব বলিনি। আমি বলছি যে চিনি কেন আমরা চিনি ব্যবহার করব, খাদ্য কেন পচে যায়, এই খাদ্যের মধ্যে আমরা কেন চিনি দিব, চিনি প্রিজারভেটিভ হিসাবে কেমন, কোন টাইপের, তারপরে আমরা চিনি কিভাবে কাজ করে, এবং সবশেষে উপরোক্ত আলোচনা থেকে আমরা এটা বুঝতে পারলাম। ঠিক আছে? সো ধান্দাবাদী অ্যানসার দেওয়া যাবে না, এটা কেমিস্ট্রি, এখানে আজাইরা কথাবার্তা লিখা যাবে না। যেটা লিখবা কেমিস্ট্রির সাথে মিলাই জিলাই লিখতে হবে। ঠিক আছে? ওকে, ক্লিয়ার? ঠিক আছে। ওকে, কিউরিংটা কি, তাই তো? এই যে এই জিনিসগুলাই, এই যে ধর এই চিনি এগুলা দিয়ে যে খাদ্যদ্রব্য সংরক্ষণের যে প্রসেসটা, এই প্রসেস গুলাকে কিউরিং বলে। আচ্ছা, তাহলে আমরা যাই পরের পেজে, দেখি আমাদের জন্য কি অপেক্ষা করতেছে। নেক্সট, তাহলে আমরা এতক্ষণ দেখলাম কি? এতক্ষণ দেখলাম হচ্ছে আমরা প্রাকৃতিক ভিনেগার, তাই না? সরি, প্রাকৃতিক প্রিজারভেটিভ। এখন আমরা দেখবো হচ্ছে কৃত্রিম প্রিজারভেটিভ, কৃত্রিম বা রাসায়নিক প্রিজারভেটিভ। তো এই কৃত্রিম বা রাসায়নিক প্রিজারভেটিভ হচ্ছে 3 ধরনের। কয় ধরনের? কৃত্রিম বা রাসায়নিক প্রিজারভেটিভ হচ্ছে 3 ধরনের। 3 ধরনের কি কি? একটা হচ্ছে অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট, একটা হচ্ছে অ্যান্টি অক্সিডেন্টাল এজেন্ট, আর একটা হচ্ছে কিলেটিং এজেন্ট। তো এইগুলা নামগুলা শুনে তোর কেমন জানি মনে হইতাছে, কিন্তু না, এগুলা একদম সহজ। তুই জাস্ট নামটা বুঝবি, তুই নামটা বুঝলে এটা যে কি এটা তোর মুখস্থ করার দরকার নেই। একদম সবাই মনোযোগ দে আমার প্রতি, আমি দেখ কিভাবে তোদেরকে ক্লিয়ার করে দিচ্ছি বিষয়টা। ফার্স্ট অফ অল দেখ, এটা কি? মাইক্রোবিয়াল এজেন্ট। মাইক্রোবিয়াল এজেন্ট, এই মাইক্রোবিয়াল কথাটার সাথে কোন শব্দটার মিল আছে? মাইক্রো অর্গানিজম, তাই না? এই মাইক্রো অর্গানিজম কারা কারা? ওই যে ভাইরাস, ব্যাকটেরিয়া, তারপরে ইস্ট, মোল্ড, যে উদাহরণগুলো আমরা দেখে আসছি। তার মানে এই মাইক্রোবিয়াল এজেন্ট মানে কাদের এগেইনস্টে কাজ? মাইক্রোবিয়াল এজেন্ট কারা? মাইক্রোবিয়াল এজেন্ট হচ্ছে ওই যে আমাদের প্রথম টাইপের যে ছিল, এই যে কই সেই, এই যে প্রথম টাইপের যে জীবাণু ছিল, যারা হচ্ছে জীবাণু দ্বারা যে পচনটা আমরা বলছিলাম, ওই জীবাণু যারা ইস্ট, মোল্ড, ব্যাকটেরিয়া, প্রথম পচনের যেই টাইপটা, 3টা টাইপ আছে না খাদ্যদ্রব্য পচনের? একটা জীবাণু দ্বারা, একটা জারণ বিজারণের জন্য, আরেকটা হচ্ছে ধাতবায়নের জন্য। তাহলে অ্যান্টি মাইক্রোবিয়াল যারা, এই অ্যান্টি মাইক্রোবিয়ালকে আমরা কাদের জন্য ব্যবহার করব? মাইক্রো অর্গানিজমের জন্য। মাইক্রো অর্গানিজম, মাইক্রো অর্গানিজম কারা? ওই জীবাণুগুলা। ওই জীবাণুগুলা কে কে? ইস্ট, মোল্ড, ব্যাকটেরিয়া, এই টাইপের জিনিসপত্র। এদেরকে পচানোর জন্য আমরা কি করব? দেখ, অ্যান্টি লিখা আছে। অ্যান্টি মানে কি ভাইয়া? মনে কর তোরে বললো যে তুই অমুকের অ্যান্টি, তার মানে কি তুই তার দেখতে পারস না, দেখলেই খায় ফেলবি, এই টাইপের জিনিস না? তাহলে অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট হচ্ছে তারাই যারা মাইক্রো অর্গানিজমকে দেখতে পারে না, তাদেরকে দেখলেই খেয়ে ফেলবে, মেরে ফেলবে। ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? বুঝতে পারছো সবাই? তাহলে অ্যান্টি মাইক্রোবিয়াল কারা? যারা মাইক্রো অর্গানিজমের এগেইনস্টে কাজ করে। কাদের এগেইনস্টে? মাইক্রো অর্গানিজম। মাইক্রো অর্গানিজমের এগেইনস্টে কাজ করে। এখন এই মাইক্রো অর্গানিজম কারা? এই মাইক্রো অর্গানিজম কারা? কি পড়ছিলাম আমরা? ইস্ট,
ইস্ট মোল্ডস ব্যাকটেরিয়া ইত্যাদি থেকে খাদ্যকে সংরক্ষণ করে। ঠিক আছে, তাহলে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট কারা? অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট হচ্ছে মাইক্রো অর্গানিজম, ইস্ট, মোল্ড, ব্যাকটেরিয়া, এদের থেকে খাদ্যকে রক্ষা করে, খাদ্যকে সংরক্ষণ করে। ক্লিয়ার? এরপর 2 নম্বর হচ্ছে অ্যান্টি অক্সিডেন্টাল এজেন্ট। এবার বল, তোরা বল, অ্যান্টি অক্সিডেন্টাল এজেন্ট কারা? অ্যান্টি অক্সিডেন্টাল এজেন্ট কারা? অ্যান্টি অক্সিডেন্টাল এজেন্ট কারা? খুবই সিম্পল, অলরেডি তোরা আইডিয়া করতে পারতেছিস যে এই যে আমাদের জাইমন অক্সিজেন দ্বারা যে জারণ ঘটে, মনে আছে 2 নম্বরে কি ছিল? অক্সিজেন দ্বারা জারণ, তাই না? এই অক্সিজেন দ্বারা জারণ অথবা আরেকটা প্রসেস আছে, সেটা হচ্ছে মুক্তমূলক সৃষ্টির মাধ্যমে খাদ্যকে নষ্ট করে ফেলে। তো এই অ্যান্টি অক্সিডেন্টাল যারা এই অক্সিজেন দ্বারা জারণকে ঠেকিয়ে দেয়, রক্ষা করে, অথবা মুক্তমূলক সৃষ্টিকে বাধা দান করে। মুক্তমূলক সৃষ্টিতে বাধা দেয়। ক্লিয়ার? তাহলে কি কি বললাম? যে অক্সিজেন দ্বারা জারণ অথবা মুক্তমূলক সৃষ্টিকে বাধা দেয়। ঠিক আছে, বাধা দেয়, জারণ বিজারণ। হ্যাঁ, ঠিক আছে, ওকে। এরপর 3 নম্বর হচ্ছে কিলেটিং এজেন্ট। কিলেটিং এজেন্ট কি ভাইয়া? কিলেটিং এজেন্ট কি? কিলেটিং এজেন্ট হচ্ছে আমাদের যে খাদ্য পচনের যে 3 নম্বর প্রসেস ছিল, 3 নম্বর প্রসেস কি ছিল? যে ধাতব আয়ন দ্বারা লিপিড বা চর্বি জাতীয় খাদ্যকে পচানো হয়, মানে পচন ঘটে, তাই না? তো এই কিলেটিং এজেন্ট হচ্ছে তারাই যারা এই ধাতব আয়ন থেকে খাদ্য দ্রব্যকে রক্ষা করে, বা ধাতব আয়ন দ্বারা খাদ্যের যে পচন, এই পচন রোধ করে। ঠিক আছে, তাহলে কিলেটিং এজেন্টের কাজ কি? কিলেটিং এজেন্টের কাজ হচ্ছে ধাতব আয়ন দ্বারা খাদ্য পচন রোধ করে। ধাতব আয়ন দ্বারা খাদ্য পচন রোধ করে। মুক্তমূলক কি ভাইয়া? ফ্রি রেডিক্যাল কি তুই এতদিন পরে জিজ্ঞেস করতেছিস? মুক্তমূলক কি তুই আজকে জিজ্ঞেস করতেছিস? ফ্রি রেডিক্যাল কি? তোরে কি কইতাম ক? বল, কি কইতাম তোরে? মুক্তমূলক হচ্ছে সেই সকল মূলক যারা মাথার উপর একটা এক্সাইটেড ইলেকট্রন নিয়ে ঘুরে, একটা উত্তেজিত ইলেকট্রন নিয়ে ঘুরে। ঠিক আছে, যারা মাথার উপর একটা এক্সাইটেড ইলেকট্রন নিয়ে, মুক্তমূলক একটা মানে উত্তেজিত ইলেকট্রন নিয়ে ঘুরে, হাইলি আনস্টেবল এবং রিঅ্যাক্টিভ, খুব আনস্টেবল, খুবই অস্থায়ী এবং খুবই বিক্রিয়া, মানে যখন তখন বিক্রিয়া করে ফেলে, যখন তখন বিক্রিয়া বলে যা তা নষ্ট করে ফেলে। ঠিক আছে, এরা হচ্ছে মুক্তমূলক। এটা আরো ডিটেলসে অর্গানিকে পড়াবো যে মুক্তমূলক জিনিসটা কি। একটু পরে আবার দেখাইতেছি, ধৈর্য ধর, একটু পরেই দেখাচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, এখন এতটুকু বুঝছি কিনা আমরা, বল, এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, ক্লিয়ার হলে এখন এই যে 3টার কথা বললাম, এই 3টা টাইপ থেকে প্রচুর এমসিকিউ কোশ্চেন আসবে, প্রচুর ক খ এর কোশ্চেন আসবে, বা রিটেন কোশ্চেনও আসতে পারে। তো আমরা কি করব? আমরা এই 3টাকেই ভেঙে ভেঙে পড়বো, আর একটু ডিটেইলসে পড়বো। 3টা কি কি? একটা অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টি অক্সিডেন্টাল, একটা কিলেটিং। তাহলে একটা জিনিস কি তোরা কানেক্ট করতে পারছিস? প্রথম পেজে যে আমরা পড়ছিলাম যে 3 ধরনের খাদ্য পচে, 3 ধরনের, কি কি দিয়ে? অ্যান্টি মাইক্রো অর্গানিজম দিয়ে, ভাইরাস মানে ব্যাকটেরিয়া, ইটস, মোল্ড, এগুলা দিয়ে। আরেকটা হচ্ছে অক্সিজেন দিয়ে জারণ বিজারণ, আরেকটা হচ্ছে কি বলে এটাকে, ওই যে ধাতব আয়ন দিয়ে। এখন তোকে যদি একটা প্রশ্ন করা, এই টাইপের প্রশ্নটা প্রচুর আসে, তোকে যদি বলে যে বাবা খুব তো কেমিস্ট্রি পড়ছিস, তাহলে বলতো এই যে অক্সিজেন দ্বারা যে সকল খাদ্যের পচন ঘটে, সে সকল খাদ্যকে রক্ষা করতে তুই কি ব্যবহার করবি? বল, অ্যান্সার দে। তার অ্যান্সারটা তুই কি দিবি? ধর আজকে রাতেই ক্লাসটা শেষ হলে তোর বাপ এসে তোকে প্রশ্ন করলো যে বাবা বা মা,
তুমি তো এতক্ষণ কেমিস্ট্রি ক্লাস করলে, এবার বলো আমার এই যে খাবারটা এটা তো অক্সিজেনের মাধ্যমে জারণ হয়ে পচে যায়, তাহলে এটাকে রক্ষা করার জন্য তুমি কি ব্যবহার করবা? তুমি কি ব্যবহার করবা? কোন ধরনের মাইক্রো প্রিজারভেটিভ ব্যবহার করবা? কি উত্তর দিবি বল? কি বুঝছস দেখি? সবাই ভাবে কর্মমুখী রসায়ন খালি মুখস্থ মুখস্থ মুখস্থ, বাট আই থিঙ্ক আমার ক্লাস করার পরে এটা মুখস্থ মনে হবে না, এখানেও শিখার জিনিস আছে, বোঝার জিনিস আছে। 100% মুখস্থ না। আমার ওই ইউটিউবের 1 ঘন্টার ক্লাস যারা করছে তারাই জানে জিনিসটা মজার। এই যে অলরেডি আব্দুল্লাহ অ্যান্সার দিয়ে দিছে যে অ্যান্টি অক্সিডেন্টাল এজেন্ট। গুড, অক্সিজেন দিয়ে অ্যান্টি অক্সিডেন্টাল। ঠিক আছে, ঠিক আছে, গুড। ঠিক আছে, নাইস। এই তো সবাই পারছস। অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিঅক্সিডেন্ট, সুন্দর সুন্দর সুন্দর, হয়ে গেছে হয়ে গেছে, এই তো বুঝে গেছিস। তার মানে এখন কোনটা দিয়ে কি পচে এবং কোনটা ওই পচন রোধ করার জন্য কি ব্যবহার করা লাগবে সেটা অলরেডি কি আমরা শিখে গেছি, অলরেডি শিখে গেছি। ওকে, তাহলে আমরা পরেরটাতে যাই এবার। এবার আমরা কি বলছিলাম যে তিনটা একটা একটা করে আমরা ডিটেইলসে পড়বো, তো আয় ডিটেইলসে পড়া শুরু। প্রথমে অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট। এবার অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্টের কাজ কি বলেন? অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্টের কাজ হচ্ছে ওই যে আমার যে ব্যাকটেরিয়া, আমার যে ইস্ট, মোল্ড, মাইক্রো অর্গানিজম দিয়ে যে পচানোটা হয় ওই পচানোকে রোধ করা। এখন এরা কারা? এরা হচ্ছে ম্যাক্সিমাম দেখবে অ্যাসিড থাকবে, বেশিরভাগ জায়গায় অ্যাসিড থাকবে, বেশিরভাগ ক্ষেত্রে অ্যাসিড থাকবে। দেখ সোডিয়াম বেনজয়েট, বেনজয়িক অ্যাসিড, এই যে একটা। পটাশিয়াম সরবেট, সোডিয়াম সরবেট, ক্যালসিয়াম সরবেট। এই যে সরবেট জিনিসটা আসছে কোথা থেকে? সরবিক অ্যাসিড থেকে আসছে। তারপরে যে সাইট্রিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, ক্যালসিয়াম প্রোপানোয়েট যেটা প্রোপানোইক অ্যাসিড থেকে আসে, নাইট্রেট ও নাইট্রাইট লবণ, সালফাইড, সালফার ডাইঅক্সাইড গ্যাস, এই যে জিনিসগুলা, হ্যাঁ কোথাও কোথাও কিছু এই যে স্ট্রাকচার আছে, এইটা সংকেত আছে। আমরা চেষ্টা করব একটু সংকেতগুলা দেখার জন্য, ঠিক আছে? চেষ্টা করবো, এটা বাধ্যতামূলক যে তা না, বাট চেষ্টা করব কখনো কখনো এমসিকিউ তে সংকেতটা দিতে পারে, ঠিক আছে? তাহলে আমরা চেষ্টা করব সংকেতটা দেখার জন্য, মনে থাকে যেন। সোডিয়াম নাইট্রাইট, পটাশিয়াম নাইট্রাইট, সোডিয়াম নাইট্রাইট। ওকে, তাহলে এই যে পটাশিয়াম মেটাবাইসালফাইট, এটা এটা দিয়ে দিতে পারে যে নিচের কোনটি পটাশিয়াম মেটাবাইসালফাইটের সংকেত। তো আমরা চেষ্টা করব এই সংকেতগুলো একটু দেখার জন্য। ক্লিয়ার? এবার মজার জিনিস, কনফিউশন যেখানে তৈরি হতে পারে। অ্যাসিটিক অ্যাসিড কি অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট? অ্যান্টিমাইক্রোবিয়াল কি কৃত্রিম নাকি প্রাকৃতিক? অ্যান্টিমাইক্রোবিয়াল ওই যে উপরে লেখা আছে কৃত্রিম বা রাসায়নিক প্রিজারভেটিভ। তাহলে অ্যাসিটিক অ্যাসিড জিনিসটা কি? অ্যাসিটিক অ্যাসিড জিনিসটা হচ্ছে কৃত্রিম। কৃত্রিম অ্যাসিটিক অ্যাসিড কি? কৃত্রিম বা রাসায়নিক। কিন্তু ওই যে কর্নারে লেখা আছে দেখ, বি সাবধান, বি কেয়ারফুল, বি সাবধান। কি সাবধান হবি? যদি অ্যাসিটিক অ্যাসিড বলে, শুধু অ্যাসিটিক অ্যাসিড বলে তাহলে কি? কৃত্রিম, ঠিক আছে? যদি শুধু অ্যাসিটিক অ্যাসিড বলে তাহলে কৃত্রিম। শুধুমাত্র অ্যাসিটিক অ্যাসিড যদি বলে, অ্যাসিটিক অ্যাসিড যদি বলে তাহলে সেটা কি? সেটা হচ্ছে কৃত্রিম, সেটা হচ্ছে কৃত্রিম। কৃত্রিম বা রাসায়নিক, রাসায়নিক। কিন্তু কিন্তু যদি যদি বলে যে অ্যাসিটিক অ্যাসিডের 10% জলীয় দ্রবণ, যদি অ্যাসিটিক অ্যাসিডের অ্যাসিটিক অ্যাসিড সাথে কি থাকে? 6 থেকে 10% জলীয় দ্রবণ, ঠিক আছে? যদি অ্যাসিটিক অ্যাসিড 6 থেকে 10% জলীয় দ্রবণ বলে বলে তখন এই জিনিসটা কি আসলে ভাইয়া? তখন এই জিনিসটা হচ্ছে ভিনেগার। অ্যাসিটিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণ কি? ভিনেগার, ভিনেগার। আর এই ভিনেগার কি? ভিনেগার হচ্ছে প্রাকৃতিক।
ভিনেগার হচ্ছে কি প্রাকৃতিক। প্রাকৃতিক, এই যে একটু আগে আমরা পড়ে আসছি না ভিনেগার, এই যে ভিনেগার কোথায় ছিল, প্রাকৃতিক প্রিজারভেটিভ হচ্ছে ভিনেগার। ক্লিয়ার? তাহলে এই জায়গাটাতে আমরা কেয়ারফুল থাকবো যে শুধুমাত্র অ্যাসিটিক অ্যাসিড বললে সেটা কৃত্রিম বা রাসায়নিক, কিন্তু অ্যাসিটিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণ যেটা ভিনেগার সেটা হচ্ছে প্রাকৃতিক। এটা মনে থাকবে কিনা, বুঝছি কিনা? ক্লিয়ার? হ্যাঁ, এই তো বুঝছো, সুন্দর সুন্দর, নাইস নাইস, শাবাশ। এই তো সবাই বুঝতে পারছে। এই দুইটা ক্লাসে আমরা ইনশাআল্লাহ 15 নাম্বার শিওর করব। কোন বোর্ডে যদি এখান থেকে কোশ্চেন কমও করে তাও 10 নাম্বার। ঠিক আছে, গেল। এই পেজটা তাহলে আমরা বুঝতে পারছি, সবাই সবাই বুঝতে পারছি এই পেজটা? ক্লিয়ার? হ্যাঁ, বাহ, ফাইন, ঠিক আছে। তাহলে যাই পরেরটাতে। আচ্ছা, এবার এখানে একটু একটা বিলকি জিলকি জিনিস পড়াবো। এই বিলকি জিলকি জিনিসটা এটা বোর্ডের জন্য কিছুটা কম ইম্পর্টেন্ট, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, কিছুটা কম ইম্পর্টেন্ট, কিন্তু সবসময় মনে রাখবি বাংলাদেশের যে কয়টা বোর্ড আছে সেখানে যে কোনো একটা বোর্ডে প্রতিটা সাবজেক্টে যে কোনো একটা বোর্ডে একটা ফালতু কোশ্চেন হয়ে যায়। মনে কর ফিজিক্স কোশ্চেন সারা বাংলাদেশে সব বোর্ড ভালো হয়েছে, দেখবি ঢাকা বোর্ডে কঠিন করে ফেলছে। ধর কেমিস্ট্রি কোশ্চেন সব জায়গায় ভালো, ওই যশোর বোর্ডে যায় বিলকি জিলকি করে দিছে। ম্যাথ কোশ্চেন সব জায়গায় ভালো, কুমিল্লা বোর্ডে বিলকি জিলকি করে দিছে, ওই দিনাজপুর বোর্ডে বিলকি জিলকি করে না। এবং সেগুলা কোন মানে কখন কখন প্রশ্ন কঠিন হয়েছে কখন বোঝা যায়। মনে কর তোরা যখন কেমিস্ট্রি পরীক্ষা দিবি তোরা কি করস, আগে আগে বই নিয়ে বসস যে জৈব যৌগ বাদ দিয়ে কিভাবে 5 সেট অ্যান্সার করা যাবে, কিভাবে A+ শিওর করা যাবে, এটা চিন্তা করে তোরা একটা স্কিম সাজাস যে হ্যাঁ এইভাবে আমরা করতে পারবো। এবার কি হয়, পরীক্ষার দিন জৈব যৌগ মনে কর অনেক কঠিন প্রশ্ন আসলো, অনেক কঠিন জৈব যৌগ, অনেক কঠিন প্রশ্ন আসলো। তোরা কি করলি, তোরা তো জৈব যৌগ পড়সই নাই, তোরা বাকিগুলো রিল্যাক্স অ্যান্সার দিয়ে আসা, ইয়াস প্রশ্ন খুব সোজা হয়েছে, জোস হয়েছে, কিন্তু প্রশ্ন যে কঠিন হয়েছিল তোরা বুঝোসই নাই। কেন? কারণ জৈব যৌগ তুই পড়সই নাই। ঝামেলাটা কোথায়? ঝামেলাটা হলো প্রশ্ন যখন কঠিন করে তখন জৈব যৌগ থেকে করবে না, কারণ স্যাররাও জানে তুই জৈব যৌগ পড়স নাই। তো জৈব যৌগ থেকে দিবে সহজ প্রশ্ন, কঠিন করবে তোর পরিমাণগত রসায়ন, না হয় তড়িৎ রসায়ন, না হলে পরিবেশ রসায়ন, যেটা তুই শিওর 2 সেট ধরে রাখছস, যেখান থেকে আমি 2 সেট পড়বো, ওই 2 সেটের 1 সেটে তোর কান্দায় দিবে। এবার মনে কর সারা বাংলাদেশে কান্দাকান্দি শুরু হয়ে যাবে, হায় হায় আমি তো শেষ, ধর আমার। বুঝছো আমরা কি কথাটা বুঝতে পারছি কিনা? তার মানে কখনো কখনো কোন বোর্ডে এখন ফার্স্ট পেপারে যদি কঠিন করে, স্যাররাও জানে যে কর্মমুখী রসায়নের জন্য পোলাপান এক সেট রাখছে, যে সবার আগে এটাই অ্যান্সার করবো। কর্মমুখী 23 ব্যাচের পোলাপান বলছে ভাই আপনার 1 ঘন্টা ক্লাস দেখার পর সবার আগে এটাই অ্যান্সার করছি, মানে একদম হুবহু কমন। তো যদি কঠিন করে ফেলে এখান থেকে, তখন তো কান্নাকাটি শুরু হয়ে যাবে। তো ওই পয়েন্টটার জন্য, ওই জায়গাটার জন্য এই জিনিসটা আমি করাবো, এবং এটা তোরা শিখে পরীক্ষার হলে যাবে। ঠিক আছে, ঠিক আছে। হোপফুলি আমার যারা ডিডিটি সৈনিকরা আছিস, আমার উগান্ডাবাসীরা আছিস, তোরা এটা পারবি ইনশাল্লাহ, প্যারা নেই। ভাই বইয়ে যে আলাদা আলাদা ব্যাখ্যা আছে তা কি পড়বো? রিডিং পড়বি, জাস্ট রিডিং রিডিং, সব মুখস্থ করবি না, এখানে মুখস্থ করার দরকার নেই, রিডিং। ঠিক আছে, ওই যে আগের গুলা যেভাবে রিডিং বলছিলাম ওইভাবে রিডিং, মুখস্থ করার দরকার নেই। ওকে, তাহলে খেয়াল কর, এখানে দেখ, এখানে ছোট্ট একটা জিনিস কথা আছে যে চর্বি বা লিপিড অণু অক্সিজেনের সাথে, কার সাথে? অক্সিজেনের সাথে বিক্রিয়া করে মুক্তমূলক তৈরি করে। অক্সিজেনের সাথে বিক্রিয়া করে মুক্তমূলক তৈরি করে। কোন মূলক? মুক্তমূলক তৈরি করে, যা অ্যান্টিঅক্সিডেন্ট অণু শোষণ করে। অ্যান্টিঅক্সিডেন্ট অণু কি করে? অ্যান্টিঅক্সিডেন্ট অণু শোষণ করে ফেলে, এভাবে খাদ্যকে পচন থেকে বাঁচায়। অ্যাকচুয়ালি এই যেখানে চর্বি বা লিপিড অণু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে যে মুক্তমূলকটা তৈরি করে, এই মুক্তমূলকটা খাদ্যকে নষ্ট করে ফেলে। ঠিক আছে, যে মুক্ত, আমি কি বলছিলাম, মুক্তমূলক হচ্ছে হাইলি আনস্টেবল,
অস্থায়ী এবং ওরা বিক্রিয়া করার জন্য একদম পাগল হয়ে যায়। তো এরা খাদ্যের সাথে বিক্রিয়া করে খাদ্যকে নষ্ট করে ফেলে। আর এই নষ্টটা যাতে করতে না পারে তখন এই অ্যান্টিঅক্সিডেন্ট অণুটা কি করে, অ্যান্টিঅক্সিডেন্ট অণুটা সেই মুক্তমূলককে শোষণ করে ফেলে বা মুক্তমূলককে বিক্রিয়া করে মুক্তমূলককে স্থায়ী করে ফেলে। মুক্তমূলক যাতে আর খাদ্যের সাথে মিশে কোনো বিলকিজিলকি করতে না পারে, কোনো বিলকিজিলকি করতে না পারে। ঠিক আছে, তো এখন দেখ বিক্রিয়াটা কি। ধর এটা একটা লিপিড অণু, এটা কি অণু, এটা একটা লিপিড অণু। এই লিপিড অণুটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে কি উৎপন্ন করে, বিক্রিয়া করে যে এরকম একটা অণু উৎপন্ন করবে। এই যে দেখ এল, এই যে এল এর উপর মুক্তমূলক, সাথে হচ্ছে কি থাকে হাইড্রোজেন, সাথে দুইটা অক্সিজেন, তার মানে এইচ ও ও। এই যে এই টাইপের একটা অণু উৎপন্ন করে। ঠিক আছে, মুক্তমূলক তুই একদম এইখানেও দিতে পারবি বা এইখানেও দিতে পারবি, এটা আহামরি কোনো সমস্যা না। তাহলে এখন অনেকে বলতেছিলি যে ভাই মুক্তমূলক জিনিসটা কি। দেখ এখানে এই এল লিপিড অণুর সাথে হাইড্রোজেনে কি ছিল, একটা বন্ধন ছিল। এই যে বন্ধন, এই বন্ধনে দুইটা ইলেকট্রন ছিল, একটা কার, একটা হচ্ছে হাইড্রোজেনের আর একটা হচ্ছে এই এল লিপিডের। এখন খেয়াল করে দেখ যখন এই বন্ধনটা ভেঙে যায় হাইড্রোজেন চলে যায় অক্সিজেনের সাথে, আর এই যে এল, এই এল পরমাণুটা বা অণুটা কি করতেছে, তার একটা এক্সট্রা ইলেকট্রন যেটা বন্ধনে ছিল এটা এখন নাই, এটা এখন নাই, এখন বন্ধনে নাই কিন্তু ইলেকট্রনটা তো আছে, তাই না? বন্ধনে নাই কিন্তু ইলেকট্রনটা তো আছে। এই ইলেকট্রনটা এখন তার কাছে বোঝা মনে হয়, এই ইলেকট্রনটা তার কাছে বোঝা মনে হয় যে ইলেকট্রনটা কেউ। তো এই যে মাথার উপর ইলেকট্রনটা, এটা থাকে এক্সাইটেড স্টেটে, এক্সাইটেড উত্তেজিত অবস্থায় থাকে। ঠিক আছে, মনে কর কেমনে বুঝাইতাম। ধর ধর মনে কর তুই, তোর একটা ফ্রেন্ডশিপ আছে, ধর এই তোর হাতটা একটা বন্ধনে ব্যস্ত। ঠিক আছে, আল্লাহর দুনিয়া সবাই জানে যে ওর সাথে তোর খুব ভালো সম্পর্ক, খুব ভালো বন্ধন। হুট করে তোদের মধ্যে কি হয়ে গেল, ব্রেকআপ হয়ে গেল, বন্ধুত্বের ব্রেকআপ হয়ে গেল। ঠিক আছে, এখন তোর এই যে হাতটা, এই হাতটা এখন তোর কাছে একটা বোঝা মনে হবে, যা রে এই এই বন্ধুর সাথে এই বন্ধনটা ছিল। এখন আমি হাত দিয়ে উদাহরণ দিতেছি, এটা তুই মনকে চিন্তা করতে পারিস, তোর লাইফকে চিন্তা করতে পারিস, যেটা তোর কাছে এখন একটা এক্সাইটেড স্টেট মনে হবে, উত্তেজিত একটা বাজে অবস্থা মনে হবে। এই যে এক্সাইটেড স্টেটটা, এই এক্সাইটেড স্টেটটাতেই হচ্ছে ইলেকট্রনটা থাকে। মাথাটা যে গরম থাকে না, এই যে গরম ইলেকট্রনটা থাকে। ঠিক আছে, তো মুক্তমূলক জিনিসটা আরো ডিটেইলসে অর্গানিকে পড়াবো। আপাতত ধরে থাক যে মুক্তমূলক জিনিসটা কি, যে একটা পরমাণুর উত্তেজিত ইলেকট্রন। কোন ইলেকট্রন? উত্তেজিত ইলেকট্রন। ঠিক আছে, একটা পরমাণুর উত্তেজিত ইলেকট্রন। আচ্ছা, তাহলে এখন দেখ, এখন এই যে উত্তেজিত ইলেকট্রনটা তৈরি হলো, এটা এখন কি করবে, এটা তো বিক্রিয়া করবে, তাই না? তো এটা কি করে, এটা আবার আবার একটা অক্সিজেন পরমাণুর সাথে বিক্রিয়া করে, বিক্রিয়া করে এই যে এরকম একটা অণু গঠন করে। দেখ এল ও ও, মুক্তমূলক, এই যে এরকম। এবার এই যে নতুন মুক্তমূলকের একটা অণু তৈরি হলো, এটা কি করে, এটা আবার আরেকটা লিপিড অণুকে ভাঙে। তো দেখ আমাদের খাবারটা লিপিড জাতীয় খাবার আছে না, চর্বি জাতীয় খাবার আছে না, যে খাবারটা কি করলো, প্রথমে অক্সিজেন আসলো, এসে একটু খোঁচা দিল, খোঁচা দিলে কি হলো, লিপিড, একটা লিপিডকে ভেঙে ফেললো, ভেঙে এই লিপিডটা কি হলো, এই লিপিড একটা মুক্তমূলক তৈরি হলো। এবার এই লিপিডটা কি করলো, আবার আরেকটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করলো, করে এরকম একটা মুক্তমূলক সৃষ্টি করলো। এটা গিয়ে আবার কি করলো, আরেকটা লিপিড অণুকে খোঁচা দিল, আরেকটা লিপিড অণুকে খোঁচা দিল। তো খোঁচা দিয়ে কি তৈরি করলো, খোঁচা দিয়ে আবার একটা মুক্তমূলক তৈরি করলো। আবার কি তৈরি করবে, আবার একটা মুক্তমূলক তৈরি করবে। সেটা হচ্ছে ধর এল ও ও, এটার সাথে কি আছে, এইচ আছে, তাই না? তাহলে এই এল ও এর সাথে কি হবে, এই যে এল ও ও, আর এখানে একটা এইচ আসবে। তাহলে দেখ এরকম হয় দেখতে, এল ও ও ও এইচ, তাই না? এইচ, এখান থেকে যদি এইচ চলে যায়, সাথে কি থাকতেছে, সাথে থাকতেছে শুধু এল। এই যে এলটা আবার কি, এলটা আবার মুক্তমূলক। তার মানে এই যে মুক্তমূলক তৈরির যে প্রসেসটা, এই প্রসেসটা কি, এই প্রসেসটা হচ্ছে সম্পূর্ণ একটা চেইন রিঅ্যাকশনের মতো, চেইন রিঅ্যাকশন, যে একবার শুরু হইলে এটা লিপিড অণুকে ভাঙতেই থাকে, ভাঙতেই থাকে, ভাঙতেই থাকে, এবং পচতে 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 একদম পুরো লিপিড যেই জাতীয় যে খাবার আছে সব পচে যায়। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? এই যে দেখ যখন একটা তৈরি হলো, এটা আরেকটারে ধরলো, আরেকটা আরেকটারে ধরলো, আরেকটা আরেকটারে ধরলো, তারপরে যে লিপিড যেই এটা আছে এল, এই যে এটা আবার অটোমেটিক্যালি ভাঙবে। সেটা ভেঙে কি তৈরি হয়, আবার এই যে এরকম, ওই যে শুরুর দিকে যেরকম ছিল এইচ ও ও, সাথে আবার এই যে এল, এটা।
এখন এই যে এল, এটা কি করবে, এটা আবার সে আরেকটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, করে এরকম হবে, আবার এরকম হবে, আবার এভাবে বিক্রিয়া করবে, এভাবে চলতেই থাকবে, খাবার পচে যাবে। তাহলে এখন তোর কি লাগবে, তোর লাগবে এখানে একটা, এই যে এটা অ্যান্টি অক্সিডেন্টাল এজেন্ট লাগবে। কি লাগবে, অ্যান্টি অক্সিডেন্টাল এজেন্ট। তো আমরা কি করব, এই যে মুক্তমূলকটা তৈরি হয়েছে সেখানে একটা অ্যান্টি অক্সিডেন্টাল এজেন্ট যোগ করে দেব। তো এই অ্যান্টি অক্সিডেন্টাল এজেন্ট যোগ করলে কি হয়, এই অ্যান্টি অক্সিডেন্টাল এজেন্ট মুক্তমূলকটাকে খেয়ে ফেলে এই যে এরকম একটা অবস্থা তৈরি করে, এরকম একটা, এই এল আর এইচ দুইটা মিলে তৈরি হয় এল এইচ, সাথে আমার এই যে এ অ্যান্টিঅক্সিডেন্ট। তাহলে দেখ লিপিড অণু শুরুতে কেমন ছিল, এই যে এরকম ছিল এল এইচ, তাই না? এবার অক্সিজেন এসে তাকে ভেঙে চুরে এরকম অবস্থা করছে। যখনই তুই অ্যান্টিঅক্সিডেন্টাল এজেন্ট দিলি, সাথে সাথে সে কি করলো, যে মুক্তমূলকটা আছে তাকে খেয়ে ফেললো। মুক্তমূলকটা খেয়ে তাকে এই যে এল এইচ শুরুতে যেই অবস্থায় ছিল আবার তাকে সেই অবস্থায় নিয়ে আসছে। তাহলে এটা কি, এটা হচ্ছে আমার স্থায়ী লিপিড অণু, এটা হচ্ছে স্থায়ী লিপিড অণু, স্থায়ী লিপিড অণু। তাহলে এই জিনিসটা কি আসলে ভাইয়া, এই জিনিসটা হচ্ছে একটা মেকানিজম, যে কিভাবে লিপিড জাতীয় খাদ্য পচে এবং অ্যান্টি অক্সিডেন্টাল অণু কিভাবে সেটাকে রক্ষা করে। ঠিক আছে, তো এই জিনিসটা বোর্ডের জন্য একটু কম ইম্পর্টেন্ট, বাট এটা আমরা পড়বো, ক্লিয়ার? সবাই বুঝছে কিনা বল। এল এর উপরে কি, এটা এল এর উপরে এই যে ছোট এটা দিয়ে মুক্তমূলক বুঝায়, এই যে গোলটা ডট দিয়ে মুক্তমূলক বুঝায়। তোরা মুক্ত জোড় ইলেকট্রন পড়ছিস না, লোন পেয়ার অফ ইলেকট্রন, উপরে দুইটা দেয়া থাকে, আর মুক্তমূলক হচ্ছে একটা ইলেকট্রন। লোন পেয়ারে কয়টা থাকে, দুইটা, আর মুক্তমূলকে থাকে কয়টা, একটা। মুক্তমূলক কিভাবে হয়, বন্ধন ভেঙে হয়। এই যে দেখ বন্ধনটা ভাঙছে, ভেঙে এখানে একটা মুক্তমূলক তৈরি হয়েছে, মানে যার যার ইলেকট্রন সে নিয়ে গেল আর কি। এল এইচ হবে না প্রথমটা, প্রথম কোনটা, এল এইচ তো ছিল। ডট ডট দিয়ে লেখার কথা বলতেছিস, ডট ডট দিয়ে লেখা যায়, এমনি লেখা তা একই কথা, ওটা প্যারা নাই। রেড ডট গুলো কি মুক্তমূলক, হ্যাঁ যে কোনো ডটই মুক্তমূলক। উপরে এটা তো আমি লাল কালার দিয়ে লিখছি, তুই লাল কালার দে, সবুজ দে, নীল দে, দে, পরীক্ষার হলে তো কালো কালি, পরীক্ষার হলে শুধু কালো কালি দিবি। সো যে কোনো, মানে উপরে একটা ডট থাকা মানে মুক্তমূলক। ঠিক আছে, ওকে আমি প্রথমটা আরেকবার বলি, খেয়াল কর। অ্যান্টিঅক্সিডেন্টাল এজেন্ট কি, চর্বি বা লিপিড অণু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে মুক্তমূলক সৃষ্টি করে, ওই অ্যান্টিঅক্সিডেন্টাল অণু সেই মুক্তমূলককে খেয়ে খাবারকে রক্ষা করে। কেন এটাকে খাইতে হয়, কারণ মুক্তমূলক যদি থাকে সে একটা চেইন বিক্রিয়ার মাধ্যমে, শিকল বিক্রিয়ার মাধ্যমে এই খাবারটাকে কমপ্লিটলি পচিয়ে দিবে। ঠিক আছে, তা এখন আমরা কি করব, আমরা দেখব যে কিভাবে আসলে অক্সিজেন এসে মুক্তমূলক তৈরি করে এবং খাদ্যকে নষ্ট করে। তো আমরা দেখি যে এলএইচ এটা একটা লিপিড অণু, এটা একটা, সবাই মনোযোগ দিয়ে শুন, মনোযোগ দিয়ে, হ্যাঁ পাশের বাসার বারান্দার দিকে তাকায় দেখে বলিস না যে বুঝি নাই, হ্যাঁ পরে লিখবে আরেকবার বলান, আরেকবার বলতে পারবো না, তাকা সবাই তাকা, বারান্দার পর্দা টেনে দে। তাহলে দেখ এলএইচ এটা একটা লিপিড অণু, এটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে একটা এল, এই যে মুক্তমূলক তৈরি করে, সাথে হাবিজাবি কিছু একটা হয়। এই মুক্তমূলকটা যখন তৈরি হয় তার টেনশন হয়ে যায়, আর আমার তো ব্রেকআপ হয়ে গেছে, আমি একটা বন্ধনে ছিলাম, সে আমাকে ছেড়ে চলে গেছে, এখন এই যে আমার একটা এক্সট্রা ইলেকট্রন, এটা কি করব, সে আশেপাশে যারা দেখবে তার সাথেই যায় বন্ধন তৈরি করবে। এবার সে যেমনি থাকুক, সে বন্ধন করতে রাজি থাকুক বা না থাকুক, অ্যাটাক। এখন এই যে অ্যাটাকটা দিল অক্সিজেনের সাথে, আবার নতুন করে হইলো নি আরেকটা ঝামেলা, তাহলে কি হইলো, আবার একটা মুক্তমূলক তৈরি হলো। এই মুক্তমূলক আবার যখন নতুন একটা লিপিড অণুরে অ্যাটাক করে, তখন তৈরি হয় আরো একটা মুক্তমূলক। এভাবে যখন কন্টিনিউয়াসলি হইতে থাকে, তখন আশেপাশে যেসব অণুগুলো আছে সবাই ভেঙে ভেঙে মুক্তমূলক তৈরি হইতে থাকে। যত বেশি মুক্তমূলক হবে, তত বেশি অ্যাটাক হবে, তত বেশি কি হবে, আমার খাদ্য নষ্ট হবে। তো এইগুলা দেখে আমরা কি করলাম, আমরা অ্যান্টিঅক্সিডেন্ট ব্যবহার করলাম। এই যে অ্যান্টিঅক্সিডেন্ট, এই অ্যান্টিঅক্সিডেন্ট কি করলো, গিয়ে সুন্দর মতো এই মুক্তমূলকটা খেয়ে ফেললো,
আর এল আর হাইড্রোজেন মিশাই দিয়ে এই যে শুরুতে যে স্থায়ী লিপিড ছিল সেই স্থায়ী লিপিড তৈরি করে দিল, অর্থাৎ শুরুতে যেরকম ছিল তাকে ওরকম করে দিছে, তার মানে সে এখন স্থায়ী, আর পচবে না। ঠিক আছে, বুঝতে পারছি? ক্লিয়ার? এইটুকু লিখে দিলে আর অত বাংলা কথা লিখতে হবে না, জাস্ট এটা লিখবি, এতটুকু লিখবি, বাকিটা টিচার বুঝে যাবে যে না এই বাচ্চাটা কেমিস্ট্রি বুঝে, কেমিস্ট্রি পারে। ক্লিয়ার? বুঝতে পারছি? বুঝলে পরের স্লাইডে যাব। ক্লিয়ার? AH টা কি জানি বললেন, এটা হচ্ছে অ্যান্টি অক্সিডেন্টাল এজেন্ট। এই যে অ্যান্টি অক্সিডেন্টাল এজেন্ট, এই AH টা হচ্ছে সেই এজেন্ট, এটা হচ্ছে অ্যান্টি অক্সিডেন্টাল এজেন্ট। অ্যান্টি অক্সিডেন্টাল এজেন্ট, ঠিক আছে? অ্যান্টি অক্সিডেন্টাল এজেন্ট। ক্লিয়ার? ওকে, তাহলে এবার আসো পরের পেজে যাই। পরের পেজে দেখো কি আছে, কৃত্রিম বা রাসায়নিক প্রিজারভেটিভ। আমরা এতক্ষণ কি পড়ছি? এতক্ষণ পড়ছি অ্যান্টি অক্সিডেন্টাল এজেন্ট। এবারও আমরা পড়তেছি অ্যান্টি অক্সিডেন্টাল এজেন্ট। কাহিনীটা কি? কাহিনীটা হচ্ছে ভাইয়া, সবাই মনোযোগ দিয়ে শুন। এই যে অ্যান্টি অক্সিডেন্টাল এজেন্ট দিয়ে আমরা কয়ডারে ঠেকাবো? প্রথমত হচ্ছে খাদ্য যে শোষণ মানে নষ্টটা করে, নষ্টের মূলকে, নষ্টের মূল হচ্ছে অক্সিজেন, তাই না? এই যে দেখ, প্রথমে এসে অ্যাটাকটা করে অক্সিজেন, তারপর সেখান থেকে বাকি কাজটা কে করে? মুক্তমূলক। তাহলে অ্যান্টি অক্সিডেন্ট তোর দুই ধরনের ব্যবহার করতে হবে। কি কি? একটা ব্যবহার করতে হবে অক্সিজেন শোষণকরণটা, যদি আমার অক্সিজেনটা আসলে আগে অক্সিজেনটা খেয়ে ফেল, কোনো কথা নাই, তাহলে অক্সিজেন যেন অ্যাটাকিং দিতে না পারে। আর আরেকটা হলো কারা, আরেকটা হলো যদি অক্সিজেন অ্যাটাক দিয়েই ফেলে, অক্সিজেন যদি অ্যাটাক দিয়েই ফেলে তাহলে তো সেখানে মুক্তমূলক তৈরি হবে। তাহলে আরেকটা দিতে হবে যারা এই মুক্তমূলকটাকে খেয়ে ফেলবে, মুক্তমূলককে নষ্ট করে দিবে। ক্লিয়ার? তাহলে এখন খেয়াল করে দেখ, আমরা এখানে অ্যান্টি অক্সিডেন্টাল এজেন্ট দুই ধরনের ব্যবহার করব। একটা হচ্ছে অক্সিজেন শোষণকারী। কি শোষণকারী? অক্সিজেন শোষণকারী। আরেকটা হলো মুক্তমূলক শোষণকারী। একটা অক্সিজেন শোষণকারী আর একটা মুক্তমূলক শোষণকারী। এখন অক্সিজেন শোষণকারী কারা? এই যে বিভিন্ন ধরনের ভিটামিন দেখবি যে বইয়ে আছে, এটা একটু বই দেখবি, বই দেখবি বিভিন্ন ধরনের ভিটামিন, ভিটামিন সি, ভিটামিন বি, এই যে টাইপের ভিটামিন গুলো আছে, এই ভিটামিন গুলো বই না দেখলেও যে খুব ক্ষতি হবে তা না। বিভিন্ন ধরনের ভিটামিন যেগুলো আছে ওইগুলাই মূলত হচ্ছে অক্সিজেন শোষণকারী, আমার কি বলে, অক্সিডেন্টাল এজেন্ট। তারপরে যে সালফাইড লবণ, এই ধরনের দুই একটা লবণ আছে, যে লবণগুলো হচ্ছে আমার অ্যান্টি অক্সিডেন্টাল, অক্সিজেন শোষণকারী হিসেবে ব্যবহৃত হয়। তো এই পার্টটা একটু কম ইম্পর্টেন্ট। এখানে ভিটামিনটা আসে, ভিটামিনটা এমসিকিউতে আসে, যে বিভিন্ন ধরনের ভিটামিন, ভিটামিন এইটা, ভিটামিন ওইটা, হ্যাঁ, এই ভিটামিন গুলা কি করে? অক্সিজেন শোষণকারী হিসেবে কাজ করে। এরা অ্যান্টি অক্সিডেন্টাল, অক্সিজেন শোষণকারী। তাহলে এরপরে আমাদের কি লাগবে? এরপরে লাগবে হচ্ছে অ্যান্টি অক্সিডেন্টাল, মুক্তমূলক শোষণকারী। ক্লিয়ার? তাহলে অ্যান্টি অক্সিডেন্টাল, অক্সিজেন শোষণকারী হচ্ছে এরা, ভিটামিন, বিভিন্ন ধরনের ভিটামিন, সালফাইড লবণ। আর অ্যান্টি অক্সিডেন্টাল, মুক্তমূলক শোষণকারী কারা সেটা আমরা দেখব। সেটা হচ্ছে প্লিজ টার্ন ওভার। আমরা পরের পেজে দেখব যে এই মুক্তমূলক শোষণকারী কারা। তো খেয়াল কর, এই যে এরা অ্যান্টি অক্সিডেন্টাল, মুক্তমূলক শোষণকারী। এরা কারা? এরা এই যে দেখ, বিএইচএ, বিউটাইলেটেড হাইড্রক্সি অ্যানিসোল, বিএইচএ, বিউটাইলেটেড হাইড্রক্সি অ্যানিসোল, বিএইচটি, বিউটাইলেটেড হাইড্রক্সি টলুইন। তারপর হচ্ছে টিবিএইচকিউ, টারশিয়ারি বিউটাইল হাইড্রোকুইনন, টারশিয়ারি বিউটাইল হাইড্রোকুইনন। সাজ্জাদ, আমি ক্লাসে আছি, বের হয়ে ফোন দিচ্ছি। তাহলে টারশিয়ারি বিউটাইল হাইড্রোকুইনন, টিবিএইচকিউ, এবং লাস্টেরটা হচ্ছে প্রোপাইল গ্যালেট, প্রোপাইল গ্যালেট। এখন আপনাদেরকে একটু কষ্ট দিব, সেটা কি? সেটা হচ্ছে এই স্ট্রাকচার গুলা সহ এই যে নামগুলা, এগুলা আপনাদের মুখস্থ করা লাগবে। কেন? কারণ এইগুলা এমসিকিউতে আসে, এমসিকিউতে আসে। এটা যেহেতু একটা কষ্টের জিনিস, সেজন্য এখানে আমরা কি করব? এখানে আমরা একটু স্যাড রিয়েক্ট দিব, স্যাড রিয়েক্ট দিব। ঠিক আছে? তো এইটুকু কষ্ট আপনাদের করা লাগবে। কেন?
কারণ এগুলো এমসিকিউ তে প্রচুর আসে, বেশিরভাগ সময় আসে এই শর্ট ফর্ম গুলা বিএইচএ, বিএইচটি, টিবিএইচকিউ, প্রোফাইল গ্যালেট এগুলা, কিন্তু কখনো কখনো এই স্ট্রাকচার চলে আসে। সো এগুলো একটু পড়তে হবে আপনাদের, ঠিক আছে? তাহলে এই গেল আমাদের কৃত্রিম বা রাসায়নিক প্রিজারভেটিভ। কি গেল? কৃত্রিম বা রাসায়নিক প্রিজারভেটিভ। বুঝছেন কিনা বলেন, ক্লিয়ার হয়েছেন কিনা? বুঝছি, পরের পেজে যাব। তাহলে এটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্টালের মুক্তমূলক শোষণকারী। বুঝছি সবাই? পরের পেজে যাব। হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে পরের পেজে যাই আমরা, দেখি আমাদের জন্য আর কি অপেক্ষা করতেছে। আচ্ছা, এইবার একটা টার্ম পড়াবো। এই টার্মটা হচ্ছে ওই যে অনুধাবনমূলক প্রশ্ন বা হচ্ছে এমসিকিউ, এই দুইটার জন্য ইম্পর্টেন্ট। সেটা কি? দেখ, প্যারাবেন। প্যারাবেন, প্যারাবেন জিনিসটা কি? প্যারাবেন জিনিসটা হচ্ছে প্যারা হাইড্রক্সি বেনজোইক অ্যাসিডের এস্টার। প্যারা হাইড্রক্সি বেনজোইক অ্যাসিডের এস্টার। এস্টার, প্যারা হাইড্রক্সি বেনজোইক অ্যাসিডের এস্টার খাদ্য সংরক্ষণ হিসেবে ব্যবহৃত হয়, এবং খাদ্য সংরক্ষণ হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু ঝামেলা আছে। ঝামেলা হচ্ছে এই যে প্যারাবেন, এটাকে যখন আমরা খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহার করি, কোনো না কোনো ভাবে এটা আমাদের বডিতে যায়, তাই না? তো গেলে যেটা হয়, এখান থেকে ব্রেস্ট ক্যান্সার হইতে পারে। ব্রেস্ট ক্যান্সার হইতে পারে, এবং বালিকাদের অগ্রিম বয়ঃসন্ধি হইতে পারে। ঠিক আছে? যে তোমরা যারা বায়োলজি যারা পড়ছিস তারা জানিস যে ছেলেদের বা মেয়েদের বয়ঃসন্ধি আসার একটা বয়স থাকে, তাই না? সেটা মেয়েদের ক্ষেত্রে অথবা 12 থেকে 18 বা এরকম কিছু, ছেলেদের ক্ষেত্রে 14 থেকে 18 বা 20 এই টাইপের, আমার এক্স্যাক্টলি মনে নাই, ছোটবেলায় পড়ছিলাম। তো তোরা যারা বায়োলজি পড়িস তারা জানিস যে তাহলে একটা নির্দিষ্ট বয়স আছে বয়ঃসন্ধি আসার, তাই না? কিন্তু যেটা হয় যে যে প্যারাবেনের ইফেক্টের কারণে, প্যারাবেনকে আমরা কেন ইউজ করি? প্যারাবেন হচ্ছে একটা এস্টার, প্যারা হাইড্রক্সি বেনজোইক অ্যাসিডের এস্টার। এটাকে খাদ্য সংরক্ষণ হিসেবে ভালোর জন্য আমরা ব্যবহার করি, কিন্তু এটাই যখন আমরা নিচ্ছি কোনোভাবে বডিতে যাচ্ছে, সে যায় কি করতেছে যে আমাদের মা বোনদের ক্ষেত্রে এটা বেশি মানে ব্যাডলি ইফেক্টেড, ডেট্রিমেন্টাল ইফেক্ট, ক্ষতিকর ইফেক্ট। সেটা কি? সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার হতে পারে, এবং বালিকাদের অগ্রিম বয়ঃসন্ধি হইতে পারে। তো এই যে জিনিসটা, এটা ভেরি অ্যালার্মিং, খুবই কনসার্নের ব্যাপার। তো এই জন্য এই প্যারাবেনটাকে অ্যাভয়েড করা ট্রাই করা হয়, ঠিক আছে? তো এই জিনিসটা আমরা মানে জানলাম যে প্যারাবেন জিনিসটা কি, এটা কেন ব্যবহার করা হয়, এবং এটার ক্ষতিকর দিক কি, ঠিক আছে? তো এবার আমরা যাই প্যারাবেনের টাইপ কি, কি কি ধরনের প্যারাবেন হতে পারে এবং প্যারাবেনের স্ট্রাকচারটা কি রকম। ক্লিয়ার? তো খেয়াল কর। ভাইয়া প্যারাবেন বইয়ে নাই, বইয়ে নাই, কিন্তু ভাইয়ার স্লাইডে আছে আর পরীক্ষার প্রশ্নে থাকবে, ঠিক আছে? বইয়ে যদি সব থাকতো, সব পারতেন, তাহলে আমার কাছে পড়তে আসতেন না। আমি যা পড়াইতেছি তাই পড়েন, ঠিক আছে? তাহলে প্যারাবেন কি অ্যান্টিঅক্সিডেন্ট? প্যারাবেন কি অ্যান্টিঅক্সিডেন্ট? প্যারাবেন প্যারাবেন কি করি আমরা? খাদ্য সংরক্ষণ হিসেবে ব্যবহার করি। হ্যাঁ, এটা অ্যান্টিঅক্সিডেন্টেরই আরেকটা টাইপ। খেয়াল করে দেখ, এই যে অ্যান্টিঅক্সিডেন্ট গুলোর স্ট্রাকচার দেখ, প্যারাবেনের স্ট্রাকচার দেখ, এই যে। তো অ্যান্টিঅক্সিডেন্টাল টাইপেরই হিসেবে ইউজ হয়। তো এখন খেয়াল করে দেখ, এই যে স্ট্রাকচারটা, এটা কি বেনজোইক অ্যাসিডের একটা এস্টার। তাহলে যে বেনজিন বাক্স, তার উপর COO, তাহলে কি হয়ে গেল? এস্টার। তাহলে এটার নাম কি? এটা নাম হচ্ছে অ্যালকাইল প্যারাবেন। কেন? কারণ এখানে আমরা কি ব্যবহার করছি? আমরা অ্যালকাইল গ্রুপ ব্যবহার করছি। কি ব্যবহার করছি? অ্যালকাইল গ্রুপ ব্যবহার করছি। আর এখন এই আর যদি হয় CH3, তাহলে অ্যালকাইল প্যারাবেনের নাম কি প্যারাবেন হবে ভাইয়া? অ্যালকাইল প্যারাবেনের নাম হয়ে যাবে মিথাইল প্যারাবেন। মিথাইল প্যারাবেন, প্যারাবেন, ঠিক আছে? অ্যালকাইল প্যারাবেনের নাম হয়ে যাবে মিথাইল প্যারাবেন। যদি আমরা আর এর মান ইথাইল নেই, তাহলে এটার নাম হয়ে যাবে কি? ইথাইল প্যারাবেন। ইথাইল প্যারাবেন। যদি আমরা প্রোপাইল নেই, তাহলে প্রোপাইল প্যারাবেন। প্রোপাইল প্যারাবেন। আমরা যদি R = DDT নেই, তাহলে এটা কি বলবি? এটা বলবি DDT প্যারাবেন, নাকি? DDT প্যারাবেন, তাই না? তার মানে আর এর মান আমরা যেটা নিব সেটাই বলবো, যদিও DDT প্যারাবেন হয় না। হ্যাঁ, এটা বা সিরিয়াসলি নিস না কেউ,
জাস্ট আমি এটা বুঝাইলাম যে আর এর মান যা হবে এটার নামও তা হবে। আর এর নাম মিথাইল হইলে মিথাইল প্যারাবেন, ইথাইল হইলে ইথাইল প্যারাবেন, প্রোপাইল প্যারাবেন, আমি হইলে আমি প্যারাবেন, তুই হইলে তুই প্যারাবেন। ঠিক আছে, যা হবে তাই। ক্লিয়ার? হ্যাঁ, এই যে উগান্ডা হলে উগান্ডা প্যারাবেন। সাবাস, তুই আমার সার্থক উগান্ডা সৈনিক। ওকে, ঠিক আছে, বুঝতে পারছি আমরা। যাই তাহলে পরেরটাতে। আচ্ছা, এবার আসি কিলেটিং এজেন্ট। কিলেটিং এজেন্ট দিয়ে কি করা হয়? পরে আসছি কিন্তু, বল কিলেটিং এজেন্ট দিয়ে কি করা হয়? কিলেটিং এজেন্ট দিয়ে কি করা হয়? আচ্ছা, কিলেটিং এজেন্ট জিনিসটা কি ভাইয়া? এই কিলেটিং এজেন্টটাকে বলা হয় ক্র্যাবস ক্ল। ক্র্যাবস ক্ল, ওই যে কাকড়া আছে না, কাকড়া, এই কাকড়ার যে এইটা ক্লটা, এটা কাকড়া যেমন ধরে চারদিক থেকে, কাকড়া যে এমন এমন করে দুই দিক থেকে ধরে না, তো এই কিলেটিং এজেন্টটাকে বলা হয় ক্র্যাবস ক্ল। কাকড়ার যে এইটা আছে, এটা কেন এটা বলা হয়, কারণ কি খেয়াল করে দেখ। কিলেটিং এজেন্ট কেন ব্যবহার করা হইতো বল? কিলেটিং এজেন্ট কেন ব্যবহার করা হইতো? ওই যে আমাদের 3 নাম্বার, আরে খোদা, এসেন আমি ক্লাসে। হ্যাঁ, ওকে। তো কিলেটিং এজেন্ট কেন ব্যবহার করা হইতো ভাইয়া? কিলেটিং এজেন্ট ব্যবহার করা হইতো ওই যে ধাতব আয়ন দিয়ে, কি দিয়ে? ধাতব আয়ন দিয়ে যে খাদ্য পচন হয়, সেখান থেকে খাদ্যকে রক্ষা করার জন্য কিলেটিং এজেন্ট ব্যবহার করা হয়। এখন কিলেটিং এজেন্টের কাজ কি? মনে কর একটা ধাতব আয়ন কোবাল্ট বা একটা ধাতব আয়ন কপার বা আয়রন, যেটা খাদ্যকে নষ্ট করে, তো সেইটাকে কিলেটিং এজেন্ট যখন আমরা যোগ করি, তখন কিলেটিং এজেন্ট গিয়ে কি করে? খাদ্যকে রক্ষা করে না, খাদ্যকে রক্ষা করে না। কিলেটিং এজেন্ট গিয়ে ডিরেক্ট ওই কি বলে এটাকে, যে খাদ্যকে নষ্ট করতে আসে তাকে যে অ্যাটাক করে, তাকে গিয়ে অ্যাটাক করে। মানে ওই যে ধাতব আয়ন, এই ধাতব আয়নকে চারদিক থেকে ঘিরে ফেলে, মানে কাকড়ার মতো যে এইভাবে গিয়ে চারপাশ থেকে ঘিরে ফেলে, ধরে ফেলে, যে ও নিজে আর ওই খাদ্য পর্যন্ত পৌঁছাইতে পারে না। ঠিক আছে, মানে প্রোটেকশন দুই রকমের। একটা হলো মনে কর তোর ফ্যামিলির উপর কেউ হামলা করলো, হ্যাঁ, তো তুই কি করলি? তোর ফ্যামিলিকে নিয়ে একটা রুমের মধ্যে ঢুকায় রাখলি, যাতে ওই হামলাকারী তোর বাসায় ঢুকতে না পারে। আরেকটা হইলো কি, তুই ওই যে আসতেছে ওরই কানের নিচে ঠাড়া দুইটা দিলি, সে আর তোর ফ্যামিলি পর্যন্ত আসতে পারলো না। তো এইখানে কিলেটিং এজেন্ট যারা, তারা হচ্ছে ওই এই টাইপের, সেকেন্ড টাইপের, যে যখন ধাতব আয়ন খাবারের দিকে আসতেছে, যদি কিলেটিং এজেন্ট এখানে থাকে, কানের নিচে দুইটা দিয়ে এইভাবে মাকড়সা জালের মতো পেঁচায় ফেলবে। তো এদের ধরার স্টাইলটা হচ্ছে ওই কাকড়ার থাবার মতো, এজন্য এটাকে বলা হয় ক্র্যাবস ক্ল। ঠিক আছে, আমরা কি বুঝতে পারছি আমার কথাগুলো? তো এখন খেয়াল করে দেখ, এরা কারা? এরা কারা? এরা কারা? এরা হচ্ছে এই যে ধর ইডিটিএ, ইডিটিএ, ইথিলিন ডায়ামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড বা ইথিলিন ডায়ামিন টেট্রা অ্যাসিটেট। তারপর হচ্ছে ইএন, ইএন, ইএন হচ্ছে ইথিলিন ডায়ামিন। হ্যাঁ, এইগুলা, এই টাইপের যারা আছে, অর্থাৎ আমাদের ওই যে লিগান্ড আমরা পড়ে আসছি না, লিগান্ড, এই ইথিলিন ডায়ামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড শিখাইছিলাম তোদেরকে লিগান্ডের ক্লাসে, মনে আছে? এটার স্ট্রাকচার দেখাইছিলাম না? ওইটাই এইগুলা। তো এগুলা কি করে? লিগ্যান্ড কি করে? লিগ্যান্ড হচ্ছে ধাতব আয়নের সাথে কি বন্ধন গঠন করে? ধাতব আয়নের সাথে সন্নিবেশ বন্ধন গঠন করে। সন্নিবেশ বন্ধন গঠন করে কি করে? ধাতব আয়নের সাথে সন্নিবেশ বন্ধন গঠন করে খাদ্যকে রক্ষা করে, বা ধাতব আয়নকে কি করে? ইনঅ্যাক্টিভ করে দেয়, ধাতব আয়নকে অকর্মঠ করে দেয়। ঠিক আছে, ক্লিয়ার? ইডিটি, ইথিলিন ডায়ামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড, দেখবি নাকি তোরা? পরীক্ষার জন্য কম ইম্পর্টেন্ট, তোরা চাইলে আমি দেখাইতে পারি
যে কিভাবে একটা আয়নকে এই ইডিটিএ চারিদিক থেকে কাকড়ার মতো ধরে রাখে। দেখতে চাস? তাহলে একটা দেখাইতে পারি। বল মতামত দে, যদি দেখতে চাস তাহলে একটা দেখাইতে পারি যে এই যে এরকম। দেখান ভাইয়া দেখান। ওকে ওকে ঠিক আছে ঠিক আছে। ধর মনে কর একটা কোবাল্ট আয়নের কথা চিন্তা কর। হোয়াইটের সাথে উপরে যদি দেই ইয়েলো, ঠিক আছে ইয়েলো দেব, ঠিক আছে। দেখ ভয় পাইস না কিন্তু, হ্যাঁ ধর এটা একটা আয়ন, ধর কোবাল্ট 3+। এই যে এটা কোবাল্ট 3+ একটা ধাতব আয়ন, হ্যাঁ। এর মধ্যে এখন আমরা কি করলাম, ইডিটিএ দিলাম। তো দেখ ইডিটিএ কি করে, ইডিটিএ কি ইথিলিন ডায়ামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড, তাই তো? ইথিলিন ডায়ামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এই যে দুইটা অ্যামিন অণু লিখি আগে এন, এটা ইথিলিন ডায়ামিন, তার মানে এই পাশে CH2, আবার এইখানে এখানেও CH2, এদের মধ্যে এই একটা বন্ধন। আমি মাত্র কি লিখতেছি, মাত্র লিখতেছি হচ্ছে ইথিলিন ডায়ামিনের সংকেত লিখতেছি, ঠিক আছে। ইথিলিন ডায়ামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড বা টেট্রা অ্যাসিটেট আয়ন, ঠিক আছে। এখন দেখ এখান থেকে আমরা কি লিখতে পারি, CH2, এইটা CH2 C ডাবল ও, তাই না? তাহলে C এ একটা অক্সিজেন আর এই অক্সিজেন মাইনাস, এটা একটা অ্যাসিটেট আয়ন, 1 2 3। আচ্ছা এরপর আরেকটা হচ্ছে CH2 C ডাবল ও, তাহলে এখান থেকে যাইতে পারি এই দিকে যাই, CH2 C ডাবল ও, এই খেয়াল কর, ভয় পাইস না, হ্যাঁ। এরপরে আয় এদিকে, আবার সেম, এইটা এই যে এটা এটা হচ্ছে ইথিলিন ডায়ামিন টেট্রা অ্যাসিটেট আয়ন বা ইথিলিন ডায়ামিন টেট্রা অ্যাসিডিক অ্যাসিড, ঠিক আছে। এটা মাত্র আমি কি লিখলাম, মাত্র হচ্ছে সংকেতটা লিখছি। এবার আমরা বন্ধনগুলা দেখব। দেখ এই যে অ্যামোনিয়া নাইট্রোজেনে কি থাকে, মুক্তজোড় ইলেকট্রন থাকে, তাহলে এখান থেকে একটা সন্নিবেশ বন্ধন হবে। 1 2 3 4 5 6। দেখ ইথিলিন ডায়ামিন কোন ডেন্টেড ছিল, পলিডেন্টেড ছিল, মানে হেক্সাডেন্টেড। 6 ভাবে 6টা সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে। এই দেখ 6 দিক থেকে এই কোবাল্টরে একদম ধরে ফেলছে, ঠিক আছে। এখন ওরা যেহেতু ধরে ফেলছে, ও তার কোনো দিক যাইতে পারতেছে না, ও খাবারের দিকে যাবে কি, ও নিজেই মনে কর যে নিজের জীবন নিয়ে আছে, মানে ইসের মধ্যে, অনিশ্চয়তার মধ্যে, যে আগে আমারে বাঁচা, খাবার নষ্ট করা তো পরের কাহিনী। তাহলে কিলেটিং এজেন্ট মূলত এইভাবে কাজ করে। তো যদি পরীক্ষা আসে কিলেটিং এজেন্ট কিভাবে কাজ করে, যে কিলেটিং এজেন্ট আমাদের ধাতব আয়ন দিয়ে খাদ্যদ্রব্য পচনের এগেইনস্টে কাজ করে। সে ধাতব আয়ন খাদ্যদ্রব্য পচানোর আগেই ধাতব আয়নকে ইনঅ্যাক্টিভ করে দেয়। কিভাবে? কিলেটিং এজেন্ট হচ্ছে লিগ্যান্ড, এই যে লিগ্যান্ড টাইপের এরা, উদাহরণ দিবি যে ইডিটিএ ইএন, এরা ধাতব আয়নের সাথে সন্নিবেশ বন্ধন গঠন করে
ধাতব আয়নকে কি করে ইনঅ্যাক্টিভ করে দেয়। সেক্ষেত্রে এই চিত্র যদি আঁকাইতে পারিস তাহলে ট্রাস্ট মি টিচার তোর খাতা রেখে উঠে একটা ডান্স দিবে যে না এই বাচ্চাটা কেমিস্ট্রি জানে, এর খাতা দেখতে ভালো লাগে। কিন্তু যদি নাও আঁকাইতে পারিস তাহলে খুব বেশি অন্যায় হবে না। হ্যাঁ, মানে বাংলাটা লিখে দিয়ে আসলেও তুই ফুল মার্কসই পাবি, বাট এটা আঁকায় দিতে পারলে জিনিসটা একটা মানে এলিট ব্যাপার স্যাপার হইলো, সুন্দর হইলো অনেক। ক্লিয়ার? আচ্ছা, এখন সবগুলা ভয় পাইছিস না? হ্যাঁ, প্রথম বলতেছে আরে ভয় নাই ভয় নাই, দেখান ভাই দেখান। এখন ভয় পাচ্ছে সবগুলা, শয়তানের হাড্ডি গুলা। দেখ, তাহলে এটাতে আর না থাকি, মাথা নষ্ট যা হওয়ার হয়েছে। আমরা পরেরটাতে যাই। হ্যাঁ, পরে আর সহজ দু একটা জিনিস আছে, হইলে আমাদের আজকের ক্লাস শেষ। ছোট দুইটা জিনিস আছে আর। দেখ, আমরা যে অন্যান্য প্রিজারভেটিভ বলতে একটা জিনিস লিখছিলাম, মনে আছে কি? অন্যান্য প্রিজারভেটিভ। অন্যান্য প্রিজারভেটিভ, এই অন্যান্য প্রিজারভেটিভ মধ্যে একটা কি ছিল? খাদ্যবস্তু শুষ্ককরণ। তো খাদ্যবস্তু শুষ্ককরণের উদাহরণ কি ভাইয়া? উদাহরণ হচ্ছে শুটকি, শুটকি, তাই না? আরেকটা আছে কি? নিম্ন তাপমাত্রায় সংরক্ষণ। এই নিম্ন তাপমাত্রা সংরক্ষণটা কি? ফ্রিজিং করা, তাই না? ফ্রিজিং করা। এখন ফ্রিজিং করলে কিভাবে খাদ্যবস্তু এই হয়, মানে কিভাবে খাদ্যবস্তু সংরক্ষিত হয়, কিভাবে? সেটা হচ্ছে খেয়াল করে দেখ, এখানে এই লাইনটা মনে রাখবি যে এই ফ্রিজিং করলে, নিম্ন তাপমাত্রায় সংরক্ষণ করলে কি হয়, যে নিম্ন তাপমাত্রায় খাদ্যে উপস্থিত পানি কি হয়? বরফ হয়ে যায়, বরফ হয়ে যায়, বরফ হয়ে যায়। ঠিক আছে, খাদ্যে উপস্থিত পানিটা কি হয়? বরফ হয়ে যায়। তো এখন ফলে কি হয়? ফলে যে ওখানে যে ব্যাকটেরিয়াটা উপস্থিত থাকে, ওই ব্যাকটেরিয়ার যে সাইটোপ্লাজম আছে এটা ভেঙে যায়। এটা বায়োলজির পড়া। তাহলে নিম্ন তাপমাত্রায় খাদ্যে উপস্থিত পানিটা বরফ হয়ে যায়, ফলে ওখানে যে ব্যাকটেরিয়াটা আছে, ওই ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজম ভেঙে যায়। ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজম ভেঙে যায়। সাইটোপ্লাজম ভেঙে গেলে ব্যাকটেরিয়া কি হবে? সাইটোপ্লাজম যদি ব্যাকটেরিয়া ভেঙে যায় তাহলে ব্যাকটেরিয়া কি হবে? আর আই পি, ব্যাকটেরিয়া মারা যাবে। রেস্ট ইন পিচ। ওকে, আমাদের ক্লাস প্রায় শেষ। আর একটা স্লাইড আছে, 2-3 মিনিট কথা বলবো, তারপর আজকের ক্লাস শেষ। এরপরে কালকে আমরা ভিনেগারের উপর একটা ফাটাফাটি ক্লাস নেব। এই চ্যাপ্টারের উপর ইনশাল্লাহ 10 মার্ক শিওর। আরো যদি ক খতে বা এক্সট্রা কোনো চ্যাপ্টারে ঢোকানো হয়, যেমন একটা গত বছর এক বোর্ডে 15 মার্ক আসছে, 15 মার্ক আসছে, এবং ওই আমার 1 ঘন্টার ক্লাসে পুরো 15 মার্কই ছিল। সো এখানে তোদের আমি 2টা ক্লাস নিতেছি, ইনশাল্লাহ যত কোশ্চেনই করো তোরা পারবি ইনশাল্লাহ। ওকে, যাই পরেরটাতে। হ্যাঁ, এই যে পরে ছোট্ট একটা টার্ম পড়াবো আমরা, ছোট্ট, জাস্ট ছোট্ট একটা টার্ম, ওয়াটার অ্যাক্টিভিটি। AW, A ফর অ্যাক্টিভিটি, W ফর ওয়াটার। ঠিক আছে, ওয়াটার অ্যাক্টিভিটি বা AW জিনিসটা কি ভাইয়া? জিনিসটা হচ্ছে যে খাদ্য বস্তুতে পানির পরিমাণ ডিভাইডেড বাই আশেপাশে পরিবেশে জলীয় বাষ্পের পরিমাণ। অর্থাৎ খাদ্য বস্তুতে কি পরিমাণ পানি আছে, ওটাকে যদি আমরা আশেপাশে, খাদ্য বস্তুটা মনে করে এই রুমে একটা খাবার আছে, তাহলে এই রুমে আমি AW ওয়াটার অ্যাক্টিভিটি কিভাবে বের করব? যে এই রুমে আমার যে খাদ্যটা আছে, খাবারটা আছে, খাবারের ভিতরে কি পরিমাণ পানি উপস্থিত আছে, ডিভাইডেড বাই, ভাগ দিব কি দিয়ে? এই রুমে কি পরিমাণ জলীয় বাষ্প আছে। তাহলে AW বা পানি সক্রিয়তা, ওয়াটার অ্যাক্টিভিটি, এটা কি? এটা হচ্ছে খাদ্য বস্তুতে পানির পরিমাণ ডিভাইডেড বাই আশেপাশে পরিবেশে জলীয় বাষ্পের পরিমাণ। খাদ্য বস্তুতে পানির পরিমাণ ডিভাইডেড বাই আশেপাশের পরিবেশে জলীয় বাষ্পের পরিমাণ। তো এটা আমরা কিভাবে বুঝবো? যে কখন পচন বেশি হবে, কখন পচন কম হবে, কখন পচন বেশি হবে, কখন পচন কম হবে। তো এই ডাটাটা আমরা, এই জিনিসটা আমরা মনে রাখবো যে
AW is proportional to পচন। তার মানে AW এর মান যত বেশি হবে, AW এর মান যত বেশি হবে খাদ্য তত বেশি পচবে। AW এর মান যত বেশি হবে খাদ্য তত বেশি পচবে। তাহলে AW এর মান যত কম হবে খাদ্য তত বেশি ভালো থাকবে। তো AW একটা স্ট্যান্ডার্ড মান আছে, এটা আদর্শ মান আছে, সেটা হচ্ছে AW এটা 0.6 এর সমান বা এর থেকে কম হলে ভালো। 0.6 এর সমান অথবা কম, লেস দেন অর ইকুয়াল 0.6 হলে এটা হলে কি, এটা হলে ভালো, এটা হচ্ছে আদর্শ মান। আদর্শ মান। কিন্তু এর থেকে বেশি যদি হয় তখনই কি হবে, তখনই আমার খাদ্যবস্তু পচন শুরু হবে। ঠিক আছে, 0.6 পর্যন্ত ওকে, বাট এর বেশি AW এর মান এর থেকে বেশি হলে খাদ্যবস্তু পচন শুরু হয়ে যায়। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পারছি? বুঝেছি কি না বলো। AW রেঞ্জ আছে, রেঞ্জ মুখস্থ করার দরকার নাই, এই ডাটাটা মনে রাখলেই হইল। ঠিক আছে, কারণ কি, কারণ এই জিনিসটা ভ্যারি করে। তুই এই রুমে খাবারটা রাখলে এই রুমে জলীয় বাষ্প একরকম, সমুদ্রের পাশে রাখলে সেখানে জলীয় বাষ্প আরেক রকম, বাইরের পরিবেশে আরেক রকম, ফ্রিজের ভিতরে আরেক রকম। সো এক এক জায়গায় জলীয় বাষ্পের পরিমাণ এক এক রকম। আবার যে খাদ্যটা রাখতেছিস সেই খাদ্যটার ভিতরে পানির পরিমাণ এক এক রকম। সো এটা অবশ্যই রেঞ্জ থাকবে, অবশ্যই মানে টাইম এবং স্থান অনুযায়ী জিনিসটা ভ্যারি করবে, মানগুলা ভ্যারি করবে। তো সেক্ষেত্রে একটা ডাটা মনে রাখলেই হয়। ঠিক আছে, ওকে ভাই, আপনার ক্লাসটার লিংক দিয়েন। ওই ইউটিউবে গিয়ে কর্মমুখী রসায়ন লিখিস, লিখলেই দেখবি আমার একটা ক্লাস চলে আসবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই পড়বো, আর পড়বো না। কালকে থেকে আমরা ইনশাল্লাহ ভিনেগার পড়া শুরু করবো। এই যে ভিনেগার রেডি আছে, কালকে থেকে আমরা ভিনেগার পড়বো। ঠিক আছে, ভিনেগারে A to Z, এবং এখানে বিগত বছরে যেসব কোশ্চেন আসছে এগুলো দেখবি যে অটোমেটিক্যালি হয়ে যাবে আমার ক্লাস করার। আর তোরা যদি সময় পাস, 1 ঘন্টার যে ক্লাসটা আছে, ওই 1 ঘন্টা কি কি আছে, বেসিক আছে, সিকিউ আছে, এমসিকিউ আছে, ওই 1 ঘন্টা সব আছে। তো সেটা যদি করে আসতে পারিস তাহলে কালকে ক্লাসে এসে বলবি যে ভাই আপনি থামেন, আমরা পড়াইতেছি, প্যারা নাই, চিল। ঠিক আছে, তো আজকে পর্যন্তই থাকুক। সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস। কালকে যেহেতু অফিসে সবাই রোজা থাকে, 7টায় শুরু করতে পারবো না, কালকে আবার 7:30টায় শুরু করব। ঠিক আছে, আর যদি এর মধ্যে কোনো টাইম বা কিছু চেঞ্জ হয় আমি তো অবশ্যই কালকে সকালে স্ট্যাটাস দিয়ে জানাবো, তোদেরকে মেনশন করে। তো যদি চেঞ্জ হয় তাহলে আগে থেকে জানাই দেবো, আর না হলে 7:30টায়। ঠিক আছে, বাট স্টিল আমি স্ট্যাটাস দিয়ে জানাই দেবো। সো তোরা সবাই ভালো থাক, সুস্থ থাক, আল্লাহ হাফেজ।